নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনারা শুনবেন বিশ্ব সাহিত্যের থেকে একটি অন্যতম নক্ষত্র রাফায়েল সাবাতিনির লেখা ক্যাপ্টেন ব্লাড উপন্যাসটি। রাফায়েল সাবাতিনির জন্ম 1875 সালে এবং প্রয়াণ 1950 সালে। তিনি ছিলেন একজন ইতালীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক, যিনি তার রোমাঞ্চকর ঐতিহাসিক উপন্যাসের জন্য বিখ্যাত। তাঁর সাহিত্যকর্মে ইতিহাসের বাস্তব চরিত্র ও ঘটনাগুলোর সঙ্গে কল্পনাপ্রসূত চরিত্রের সংমিশ্রণ দেখা যায়, যা তাঁর লেখাকে অনন্য করে তুলেছে। তবে আজকে আর বেশি দেরি করব না, শুরু করব আজকের গল্প, লেখক রাফায়েল সাবাতিনির ক্যাপ্টেন ব্লাড। গল্প পাঠে আমি সন্তু, ক্যাপ্টেন ব্লাডের চরিত্রে ব্রতদীপ। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। উইন্ডো বক্সে জিরেনিয়াম ফুলের চারাগুলোয় জল দেওয়ার সময় ডক্টর পিটার ব্লাডের দৃষ্টি চলে গেল নিচের রাস্তায়। লোকজন জটলা করেছে, ওদের হ্যাটে কচি ডাল বাঁধা, হাতে অদ্ভুত সব অস্ত্র। কারোর কারোর হাতে আগ্নেয়াস্ত্র বা তলোয়ার থাকলেও বেশিরভাগেরই মুগুর আর ফার্মিং নাইফ সম্বল। বিভিন্ন পেশার লোকেরা, কেউ তাঁতি, কেউ ছুতোর, কেউ বা আবার মুচি মিস্ত্রি। পিটার ব্লাডের শহর অর্থাৎ ব্রিজ ওয়াটারের জনতা টনটনের প্রতিবাদীদের মতোই ডিউক অফ মানমাউথের সমর্থনে ঐক্যবদ্ধ। রাজা দ্বিতীয় জেমসের বিরুদ্ধে বিদ্রোহ করেছে ডিউক, দাবি তার ইংল্যান্ডের সিংহাসন। সেনা প্রশিক্ষণপ্রাপ্ত পিটার ব্লাড কিন্তু এক মনে নিজের কাজ করে চলেছে। জুলাইয়ের সন্ধেবেলায় রাজপথ যে উত্তপ্ত হয়ে উঠেছে সেদিকে নজর নেই। তার মতে বিদ্রোহী মাত্রই নির্বোধ, তা নইলে নিজের পায়ে কুড়ুল মারে কেউ। পিটার ব্লাড মানমাউথ সম্বন্ধে সম্পূর্ণ ওয়াকিবহল। সে জানে সিংহাসন প্রাপ্তির ব্যাপারে কোনো আইনগত দাবি নেই ডিউকের, ফলে অনর্থক খুনোখুনি, রক্তপাতী সার হবে, কাজের কাজ হবে না কিছুই। ব্লাড দুঃখের হাসি হাসল। এই বোকাগুলোর অনেকেই কাল আর সূর্যোদয় দেখতে পাবে না। ও জানে, আসলে সবাই জানে, সে রাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে মানমাউথ। সেজমুরের কাছে তাঁবু খাটানো রাজসৈন্যদের উপরে অতর্কিত হামলা চালাবে। ব্লাডের ধারণা রয়্যালিস্ট নেতা লর্ড ফেভার স্যামও এ ব্যাপার ভালোই বুঝেছেন। জানালা বন্ধ করার সময় ওর মনে হলো ও ডাক্তার মানুষ, যোদ্ধা নয়। আহত যোদ্ধাদের বরং সারিয়ে তোলাই ওর দায়িত্ব। পর্দা টেনে দিয়েছে ও। ঘরে মোমবাতির মিষ্টি আলো। হাউসকিপার টেবিলে খাবার রেখে গেছে। খাওয়া সেরে সকাল সকাল বিছানায় গেল। রাত 11টার দিকে মানমাউথ যখন বিদ্রোহীদের নিয়ে আক্রমণ শানাতে যাচ্ছে, তখন গভীর ঘুমে আচ্ছন্ন ব্লাড। রাত 2টোয় মুখোমুখি হলো দুপক্ষ। ঘণ্টাখানেকের মধ্যেই শোচনীয়ভাবে পরাজিত হল মানমাউথের বাহিনী। কামানের গর্জন ব্লাডের ঘুমে ব্যাঘাত ঘটাতে পারল না। ভোর 4টে ঘুম ভাঙল ওর। সূর্য তখন রক্তাক্ত প্রান্তরের ওপরে উঁকি দিচ্ছে। বিছানায় উঠে বসে চোখ ঘষছে ব্লাড। এমন সময় শুনতে পেল দরজায় জোর ধাক্কার শব্দ। নাম ধরে ডাকছে কে যেন। ড্রেসিং গাউন পরে পায়ে চটি গলিয়ে নিচে নেমে এলো। ভোরের আবছা সোনালি আলোয় দাঁড়িয়ে রয়েছে এক লোক আর একটি ঘোড়া। ধুলো কাদামাখা যুবকটির কোটে ডান হাত ছিঁড়ে ঝুলছে। কথা বলার জন্য মুখ খুলেও দীর্ঘ এক মুহূর্ত নির্বাক রইল সে। ব্লাড ইতিমধ্যে চিনে ফেলেছে যুবককে, জেরেমি পিট, জাহাজের ক্যাপ্টেন। তাড়াহুড়ো করো না, যা বলার ধীরেই সুস্থে বলো। লর্ড গিল্ডয় মারাত্মক আহত, ওগলথর্পের ফার্মে আছে। আমি বই নিয়ে গেছি। ও আপনাকে ডেকে পাঠিয়েছে আপনাকে। প্লিজ চলুন আমার সঙ্গে, জলদি চলুন। নিশ্চয়ই যাব। মনটা খারাপ হয়ে গেল তার। গিল্ডয় তার ঘনিষ্ঠ বন্ধু, ওকে সাহায্য করতে মনে প্রাণে তৈরি সে। যদিও জানে তার বন্ধুটি ডিউক মানমাউথের সক্রিয় সমর্থক। কিছুক্ষণের মধ্যে জেরেমি পিটের ক্লান্ত ঘোড়ায় চেপে রওনা দিল ও। পিটার ব্লাডের জীবনে শুরু হলো এক স্মরণীয় পরিবর্তন। আপাত দৃষ্টিতে পিটকে সাধারণ এক দূত মনে হলেও সে ঘুরিয়ে দিল এই ডাক্তারটির ভাগ্যের চাকা।
ব্রিজ ওয়াটারের মাইলখানেক পশ্চিমে নদীর ডান তীরে রয়েছে ওগলথর্পের ফার্ম। পথে ব্লাড আর পিট যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসা অসংখ্য আহত ভীত সন্ত্রস্ত মানুষদের দেখতে পেল। মাঠের মধ্যে দিয়ে চলে যাওয়া শর্টকাট রাস্তাটা ধরল পিট। এখানেও পরাজিত বাহিনীদের সদস্যদের দেখতে পেল ওরা। লোকগুলো বারবার পিছু ফিরে চাইছে, মনে আতঙ্ক। এই বুঝি লাল কোট পরা রাজসৈন্যরা ধরতে এলো। মিনিট কয়েকের মধ্যে ফার্মে পৌঁছলো ওরা। ফার্মের মালিকের নাম বেনেস। সে ওদেরকে সাদর আমন্ত্রণ জানালো। হলরুমে জানলার নিচে একটি খাটিয়ায় শুয়ে রয়েছে লর্ড গিল্ডয়। মিস্টার রেনেসের স্ত্রী ও কন্যা তার শুশ্রূষা করছে। লোকটির গাল দুটো ফ্যাকাশে। প্রতি নিঃশ্বাসেই তার নীল ঠোঁটজোড়া থেকে মৃদু গোঙানি শব্দ আসছে। ব্লাড দ্রুত কাজে লেগে পড়ল। আহত লোকটির কোট ছেঁড়ার পর জল আর ব্যান্ডেজ চাইল, ড্রেসিং করবে। শরীরের ডান পাশে মারাত্মক ক্ষত। আধ ঘন্টা পরে রাজসৈন্যরা যখন ফার্ম হাউসে প্রবেশ করল, তখন রোগীর সেবায় ব্যস্ত ডাক্তার পিটার ব্লাড। ঘোড়ার খুঁড়ের শব্দ বা সৈন্যদের চেঁচামেচি তার মনোযোগে বিঘ্ন ঘটাতে পারেনি। এতক্ষণে জ্ঞান ফিরেছে লর্ড গিল্ডয়ের। ভয়ের কিছু নেই, এটা খ্রিস্টানদের দেশ। খ্রিস্টানরা আহতদের সঙ্গে যুদ্ধ করে না, এমনকি আহতদের যারা সাহায্য করে তাদের সঙ্গেও নয়। ডজনখানেক লাল কোট পরা সৈন্য হুড়মুড়িয়ে ঢুকে পড়ল হলঘরটিতে। তাদের নেতৃত্বে ঘন ভ্রুওয়ালা মোটা মতন এক লোক। তার কোটের বুকের কাছে সোনালি ফিতে। চিৎকার করে নির্দেশ দিয়ে এগিয়ে এলো সে, হাতে তরোয়াল। আমি ক্যাপ্টেন হোবার্ট, রাজসৈন্য। এখানে বিপ্লবীদের লুকিয়ে রেখেছেন কেন? আমি বিপ্লবীদের লুকিয়ে রাখিনি। এই ভদ্রলোক আহত অবস্থায়। তা তো দেখতেই পাচ্ছি। কিভাবে আহত হয়েছে বলে দিতে হবে না। একটা বিদ্রোহী কোথাকার। একে বার করে নিয়ে যাও। এই ভদ্রলোকের অবস্থা খুবই করুণ। টানা হ্যাচড়া করলে একে আর বাঁচানো সম্ভব নাও হতে পারে। মানবতার স্বার্থে একে ছেড়ে দিন। মানবতার নিকুচি করি, রাস্তার ফাঁসি কাঠে ঝোলাবো এটাকে। সব শালাকে জন্মের মতো শিক্ষা দিয়ে ছাড়ব। বিনা বিচারে ফাঁসি দেবেন? আপনারা খ্রিস্টান না অন্য কিছু? তুমি কে হে? বড্ড বেশি ফটর ফটর করছো। আমার নাম ব্লাড, স্যার পিটার ব্লাড। তুমি এখানে মরতে এসেছো কেন? আমি একজন ডাক্তার। এই ভদ্রলোকের চিকিৎসা করতে এসেছি, তাকে ব্রিজ ওয়াটারে। তুমিও নিশ্চয়ই ওই ডিউকটার দলে? এই খাটিয়াটা তুলে নাও, ব্রিজ ওয়াটারে নিয়ে যাও একে। আগে জেলে ঢোকানো হবে। নেওয়ার পথেই হয়তো মারা যেতে পারেন। তাতে আমার কি? আমার কাজ হচ্ছে সব শালা বিপ্লবীকে পাকড়াও করা। দুজন সৈন্য তুলে নিল খাটিয়া। গিল্ডয় ব্লাডের দিকে একটি হাত বাড়িয়ে দেওয়ার জন্য সাধ্য মতন চেষ্টা করল। বন্ধু, আমি আপনার কাছে ঋণী। বেঁচে থাকলে ঋণ শোধ। ব্লাড বাউ করল। তারপর সৈন্যদের উদ্দেশ্যে বলল, সাবধানে নেবেন, ওর জীবন এখন আপনাদের হাতে। আপনি অনুমতি দিলে আমি এখন যাব। আপনি থাকবেন। জেরেমি পিটকে দেখিয়ে ক্যাপ্টেন সৈন্যদের বলল, একেও ব্রিজ ওয়াটারে নিয়ে যাও, আর ওই লোকটাকেও। বিপ্লবীদের ঘরে ঠাঁই দেওয়ার মজা বোঝানো হবে। বেনেসকে ইশারায় দেখালো। ঘরে একটা শোরগোল শুরু হলো। বেনেস সৈন্যদের খপ্পরে পড়ে ছটফট করছে। আতঙ্কিত মহিলারা তারস্বরে চেঁচাচ্ছে। ওদের দিকে এগোলো ক্যাপ্টেন। বেনেসের মায়ের কাঁধ চেপে ধরেছে। মেয়েটি বিস্ফারিত চোখে চেয়ে রইল ক্যাপ্টেনের দিকে। লোকটি বাঁকা হেসে এক হাতে ওর চিবুক তুলে ধরে অন্য হাতে সজোরে চড় কষালো। এবার মুখে তালা পড়বে। মিসেস বেনেস মেয়েকে বুকে জড়িয়ে ধরল। কাঁপছে তরুণী। এদের নিয়ে যাও। বন্দি দুজনকে আঙুল দেখিয়ে সৈন্যদের আদেশ করল ক্যাপ্টেন। তারপর কি যেন ভেবে যোগ করল, এই ডাক্তারকেও নিয়ে যাও। একজোড়া বজ্র মুষ্টি চেপে ধরল ব্লাডকে। সে শক্তিশালী পুরুষ। ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিল।
কিন্তু তক্ষুনি আবার একাধিক সৈন্য ওকে ধরে পিচ মোড়া করে হাত বেঁধে দিল। ঠেলে ধাক্কিয়ে উঠোনে নিয়ে আসা হলো ওকে। পিট আর বেনেস অপেক্ষা করছে এখানে। অশ্বারোহী সৈন্যের ঘোড়ার রেকাবের সঙ্গে বাঁধা রয়েছে প্রত্যেককে। ঘোড়া ছুটলে বন্দীদেরও বাধ্য হয়ে ছুটতে হবে। ক্যাপ্টেনের আদেশে ব্রিজ ওয়াটারের উদ্দেশ্যে রওনা দিল সৈন্যদল। 3 মাস পরে জেলখানার ভয়াবহ অভিজ্ঞতাকে সঙ্গী করে পিটার ব্লাড, জেরেমি পিট আর অ্যান্ড্রিউ বেনেস ওয়েস্ট ইন্ডিজে চিরতরে নির্বাসিত হল কৃতদাস হিসাবে। আখ খেতে শ্রম দিতে হবে ওদেরকে। ব্রিস্টলে নিয়ে যাওয়ার পর আরও 50 জন অপরাধীর সঙ্গে জাহাজে তুলে দেওয়া হয়েছে এই 3 জনকে। জাহাজটির নাম জামাইকা মার্চেন্ট। জাহাজের খোলে বন্দী হয়ে পাড়ি জমালো ওরা। অস্বাস্থ্যকর পরিবেশে টিকতে না পেরে 11 জন মারা পড়ল। এদের মধ্যে ব্লাডের সঙ্গী হতভাগ্য ফার্ম মালিকের বেনেসও রয়েছে। তবে পিটার ব্লাড না থাকলে মৃতের সংখ্যা নিঃসন্দেহে আরও অনেক বাড়ত। অসুস্থদেরকে দিন রাত সেবা করে গেছে, ফলে রোগ বিশেষ ছড়াতে পারেনি। অন্যরা বেঁচে গেল। ডিসেম্বরের মাঝামাঝি জামাইকা মার্চেন্ট বারবাডোস দ্বীপের ব্রিজ টাউনে নোঙর ফেলল। নামিয়ে দিয়েছে 42 জন বন্দীকে। একদল মিলিশিয়া এবং কজন সিভিলিয়ান ওদের সঙ্গে অপেক্ষা করছে। মহিলা আর নিগ্রো রয়েছে তাদের মাঝে। এই কলোনির গভর্নর স্টিভ ওদের দিকে এগিয়ে গেল। মোটাসোটা খাটো লাল মুখ লোকটি সামান্য খুঁড়িয়ে হাঁটে, হাতে লাঠি। তারপর পেছন পেছন এলো লম্বা শক্তপোক্ত এক লোক, পরনে বারবাডোস মিলিশিয়ার কর্নেলের পোশাক, কুৎসিত নিষ্ঠুর চেহারা। কর্নেলের পাশে রাইডিং ড্রেস পরিহিতা সুন্দরী এক তরুণী, কোঁকড়া চুলগুলো কাঁধের দুপাশে ছড়ানো। সূর্যের তাপ তার চামড়ার কোনো ক্ষতি করতে পারেনি। ধবধবে ফর্সা, দুর্দশাগ্রস্ত বন্দীদেরকে সহানুভূতির দৃষ্টিতে দেখছে মেয়েটি। পিটার ব্লাড হাঁ করে মেয়েটির দিকে চেয়ে রইল। নিজের অপরিচ্ছন্ন শরীর আর চেহারার কথা মনে পড়তেই অস্বস্তি বোধ করতে শুরু করল। এই সুন্দরীর মুখোমুখি দাঁড়ানোর মতন অবস্থায় নেই সে। মেয়েটি তার সঙ্গীর কোটের হাতা ছোঁয়ার জন্য হাত বাড়াল। মৃদু বিরক্তির শব্দ করে ওর দিকে ফিরল লোকটি। সঙ্গীর মুখের দিকে চেয়ে কে যেন বলছে মেয়েটি, তবে কর্নেল বিশেষ কান দিচ্ছে বলে মনে হলো না। ব্লাড মেয়েটির কথা শুনতে পাচ্ছে না, নিচু স্বরে কথা বলছে। কর্নেলের কথা কানে আসছে মাঝে মাঝে, কিন্তু গভর্নরের চড়া স্বরের কথাগুলো সবাই শুনছে। ঠিক আছে কর্নেল বিশপ, আপনি আগে পছন্দ করুন, তারপর অন্যরা চাইলে এদের কিনে নিতে পারবে। কিন্তু চাষের কাজে এদের দিয়ে খুব একটা সুবিধে হবে বলে মনে হয় না। এই এই দেখি দেখি হাঁকার দেখি। বন্দীদের আবারও একবার পরখ করে নিল। কাছে এগিয়ে এসে জেরেমি পিটের সামনে দাঁড়ালো। যুবকটির হাতের মাংসপেশিতে হাত রাখল, তারপর মুখ হাঁ করে দাঁত দেখাতে বলল। মানুষ নয় যেন, ভারবাহী কোনো পশুকে যাচাই করছে। শেষ পর্যন্ত জামাইকা মার্চেন্টের ক্যাপ্টেনের উদ্দেশ্যে বলল, এই এটার জন্যে 15 পাউন্ড পাবেন। মানে 30 এর জন্য কম হয়ে যায় স্যার। আরে না না, ওই টাকায় একটা নিগ্রো পাওয়া যায়। সাদা কুত্তাগুলো বেশি দিন বাঁচে না, কাজেও ফাঁকি দেয়। এই বড় জোর 20 দিতে পারি, হ্যাঁ, তার বেশি 1 পেনিও নয়। দরাদরির ধরন দেখে ব্লাড প্রমাদ গুনল। কর্নেল বিশপ তখন লাইন ধরে হাঁটা দিয়েছে। ব্লাডের প্রতি একবার দৃষ্টি দিয়ে পাশ কাটালো, কিন্তু তার চোখ আটকে গেল ব্লাডের পাশে দাঁড়ানো উইলভারস্টোনের শরীরে। সেজমুড়ে একটি চোখ হারিয়েছে ও। কর্নেল আবার দরদাম শুরু করল। অন্যান্য ক্রেতারা ওদের দেখল, চলে গেল। হঠাৎ লাইনের শেষ প্রান্তে নড়াচড়া শুরু হলো। ব্লাড দেখতে পেল মেয়েটি বিশপের সঙ্গে কথা বলছে। রূপালী হাতলের চাবুকটা দিয়ে ইঙ্গিত করছে লাইনটির দিকে। মেয়েটি কাকে দেখাচ্ছে বোঝার জন্য চোখের কাছে হাত তুলে আড়াল নিল বিশপ। তারপর ভারী ধীর পদক্ষেপে লাইনের গোড়ার দিকে হেঁটে এলো।
গভর্নর আর মেয়েটিও আছে। ব্লাডের কাছে পৌঁছালে মেয়েটি চাবুক দিয়ে ওর বাহুতে আলতু টোকা দিল। এর কথা বলছিলাম। এটা আরে এ তো হাড্ডির থলে। এটাকে দিয়ে হবেটা কি? হ্যাঁ, পিটার ব্লাড মনে প্রাণে কামনা করছে ক্যাপ্টেন যেন অফারটি প্রত্যাখ্যান করে। এই ভয়ঙ্কর লোকটার সম্পত্তি হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। কিন্তু কৃতদাস তো কৃতদাসী। নিজের ভাগ্য বদলের কোনো ক্ষমতা কি তার থাকে? 10 পাউন্ডের বিনিময়ে কর্নেল বিশপের কাছে বিক্রি করা হলো পিটার ব্লাডকে। 1 মাস পরের কথা, জানুয়ারির রোদ ঝলমলে এক সকাল। মিস অ্যারাবেলা বিশপ ঘোড়ায় চেপে পাহাড়ের ওপরকার বাড়ি থেকে বেরিয়ে পড়ল। শহরের উত্তর পশ্চিমে যাবে। তার সঙ্গে 2 জন নিগ্রো। ওরা সম্মানজনক দূরত্ব বজায় রেখে দৌড়চ্ছে পেছন পেছন। গভর্নমেন্ট হাউসে যাচ্ছে অ্যারাবেলা গভর্নমেন্টের অসুস্থ স্ত্রীকে দেখতে। পথে পাতলা লম্বা এক লোকের সঙ্গে দেখা হলো। উল্টো দিকে হেঁটে চলেছে। লোকটিকে আগে কোথাও দেখেছে বলে মনে হলো ওর। ঘোড়ার লাগাম টেনে ধরেছে অ্যারাবেলা। আগুয়ান লোকটিকে তীক্ষ্ণ চোখে জরিপ করল। উজ্জ্বল একজোড়া চোখের সঙ্গে মিলন হলো ওর। লোকটি চলে যাচ্ছিল পাশ কাটিয়ে থামালো অ্যারাবেলা। আপনাকে চেনা চেনা মনে হচ্ছে। নিজের জিনিসকে চিনতে পারছেন না? নিজের জিনিস? ওই একই হলো, আপনার কাকার। আমার নাম পিটার ব্লাড, দাম পাক্কা 10 পাউন্ড। এবার আর চিনতে অসুবিধা হলো না। গত 1 মাসে একবারও দেখা হয়নি বলে চেনেনি। অনেক বদলেছে লোকটি। এখন আর তাকে কৃতদাস মনে হচ্ছে না। অ্যারাবেলার মনে পড়ল লোকটি ডাক্তার। এর চিকিৎসায় গভর্নরের গেঁটে বাঁধ সেরেছে। ফলে ব্রিজটাউনে রীতিমতন বিখ্যাত হয়ে গেছে ব্লাড। তার সেবার বিনিময়ে মোটা ফি নিচ্ছে কর্নেল বিশপ। আখ চাষের চেয়ে কৃতদাসটিকে ডাক্তারি করতে দেওয়াই লাভজনক তার জন্য। আপনার প্রতি আমি কৃতজ্ঞ ম্যাডাম। অন্য কেউ আমাকে কিনলে হয়তো খেতেই খেটে মরতাম, ডাক্তারি করার সুযোগ পেতাম না। সেজন্য আমাকে কৃতজ্ঞতা জানানোর কিছু নেই। কাকা আপনাকে কিনেছেন, আমি নই। আপনি না বললে তো আর হতো না। আপনার জন্য করুণা হয়েছিল। কাকা খুবই কড়া ধাঁচের মানুষ, সব আখচাষেই তাই। তবে তাঁর চেয়েও বাজে লোক আছে। মিস্টার ক্র্যাপস্টোন নামের এক লোককে সবাই ভয় পায়। কিন্তু আমি ছাড়া আরো অনেক লোকই তো ছিল। তাদেরকে আপনার মতো মনে হয়নি। সেটা খুব স্বাভাবিক। নিজের প্রতি বেজায় উঁচু ধারণা দেখছি আপনার। বলতে পারেন উল্টোটা। কিরকম? ওরা আসলেই বিদ্রোহী, আমি নই, সেটাই পার্থক্য। কিন্তু বিদ্রোহী না হলে এখানে এলেন কেন? সংক্ষেপে সব জানালো ব্লাড। মাই গড, কি অবিচার! রাজা জেমস ভালোভাবে ইংল্যান্ড শাসন করছেন। আমার কাছে বারবাডোসই ভালো। এখানে অন্তত ঈশ্বরে বিশ্বাস রাখা যায়। বাও করল ও। আবার চলতে শুরু করলো অ্যারাবেলার ঘোড়া। নিগ্রো দুটো লাফিয়ে উঠে ছুটতে লাগলো। পিটার ব্লাড ঠায় দাঁড়িয়ে। ব্রিজটাউন উপসাগরের জল ঝিকমিক করছে, সেদিকে চোখ তার। চমৎকার প্রকৃতি, তবুও তো জেলখানা। হ্যাঁ, দীর্ঘশ্বাস ছেড়ে নিজের পথ ধরল। সহবন্দীদের চেয়ে সে ভাগ্যবান, কিন্তু সেজন্যে আত্মতুষ্টির কোনো কারণ নেই। বরঞ্চ ওদের দুর্দশার কথা ভেবে তার নিজের অশান্তি আরও বাড়ল। কর্নেল বিশপ 42 জন বন্দীর 25 জনকে কিনে নিয়েছে। বাকিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন লোকের খেতে। ব্লাড ওদের অবস্থা কেমন জানে না, কিন্তু বিশপের কৃতদাসদের প্রতি যে নিষ্ঠুর অমানবিক আচরণ করা হয় তা তো তার নিজের চোখে দেখা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খাটতে হয় ওদের। দুদণ্ড বিশ্রাম নিতে দেখলে ওভারসিয়ার চাপকে পিঠে চামড়া তুলে নেয়। অর্ধভুক্ত লোকগুলো ছেঁড়া খোড়া পোশাক পরে, অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে। সম্প্রতি 2 জন শ্রমিক বিদ্রোহ করলে তাদের চরমভাবে চাবুক পেটা করা হয়েছে। পিটার ব্লাডকে এসব অবমাননা সইতে না হলেও ভেতর ভেতর সে মানব জাতির প্রতি গভীর বিদ্বেষ বিতৃষ্ণা অনুভব করে। এই জায়গা থেকে পালিয়ে যাওয়ার জন্য প্রাণটা আকুলি বিকুলি করে তার। মিস বিশপের সঙ্গে মাঝে মধ্যে দেখা হলে 2-1 মিনিটের জন্য কথাবার্তাও হয়,
কিন্তু সুন্দরী তরুণীটির ভুবনমোহিনী সৌন্দর্যের প্রতি দুর্বল হওয়া থেকে অতি কষ্টে নিজেকে সংযত রাখেও। মেয়েটির কাকার মতন জঘন্য অমানুষ জীবনে দেখেনি। অ্যারাবেলাকেও তাই লোকটির কাছ থেকে আলাদা করে ভাবতে পারে না। নিষ্ঠুর লোকটির রক্ত বইছে ওই মেয়েটির শরীরে। মেয়েটিকে যথাসম্ভব এড়িয়ে চলতে চায় সে। আখ শ্রমিকদের দুরবস্থা ক্রমেই বেড়ে চলেছে। পিটার ব্লাড সবাইকে উদ্ধার করতে দৃঢ় প্রতিজ্ঞ। সে উদ্দেশ্যেই একটি ছোটখাটো জাহাজ হাতে পাওয়ার জন্য গোপনে খোঁজ খবর করছে। জেরেমি পিট শিক্ষিত নৌ ক্যাপ্টেন। কৃতদাসদের মধ্যেও অনেক নাবিক রয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে জাহাজের ব্যবস্থা করে দিয়ে নিজের জীবনে ঝুঁকি নিতে রাজি নয় কেউ। একদিনের ঘটনা, জেরেমি পিট চাবুকের বাড়ি খেয়ে মেজাজ হারালো। স্বয়ং বিশপকেই আক্রমণ করে বসল সে। বিশপের নিগ্র পাহারাদাররা তক্ষুনি ঠেসে ধরল ওকে। মুহূর্তে চামড়ার স্ট্র্যাপ দিয়ে পিছ মোড়া করে হাত বেঁধে দেওয়া হলো। বিশপ হাঁপাচ্ছে, কুৎসিত মুখটা তার রাগে থমথম করছে। জেরেমি পিটের দিকে এক ঝলক চেয়ে চেঁচিয়ে বলল, নিয়ে আয় ওকে এদিকে, নিয়ে আয়। টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো পিটকে। মুখ বুজে সহ্য করা ছাড়া সহকর্মীদের অন্য কোনো পথ নেই। কৃতদাসদের কোয়ার্টারের সামনে হেঁচড়ে আনার সময় পিটের চোখ চলে গেল বিস্তৃত উপসাগরের দিকে। জীবনে আজই কি শেষবারের মতো নোঙর করা জাহাজ দেখছেও। কর্নেল বিশপ থলথলে হাতের আড়ালে চোখ ঢেকে জাহাজটিকে দেখছে। ঘণ্টাখানেকের মধ্যেই ওটা বন্দরে নোঙর করবে। তার আগেই পিটকে শাস্তি দেওয়া হয়ে যাবে। ওকে তড়িঘড়ি ঠেলে স্টকে আটকে দেওয়া হলো। বেয়াদব কৃতদাসদের এইভাবেই স্টকের গর্তে হাত পা ঢুকিয়ে শিক্ষা দেওয়া হয়। কর্নেল বিশপ ক্রূঢ় হেসে ধীর পায়ে এগোল। এবার বদমেজাজি কুত্তাকে এবার শেখানো হবে কিভাবে মনিবকে মানতে হয়। যেমন কুকুর তেমন। স্ট্র্যাপওয়ালা চাবুকটা তুলে নিল। সপাসপ বাড়ি পড়ছে বন্দির মাথায় আর কাঁধে। পিট একবারের জন্য চেঁচালো, ফলে বিশপের মেজাজ আরও চড়ে গেল। এক পর্যায়ে ক্লান্ত হয়ে সে নিজেই ক্ষান্ত দিল। অবশ্য ততক্ষণে পিট বেচারার ঘাড় থেকে কোমর অবধি কালশিটে পড়ে গেছে। কয়েক জায়গায় ফেটে গেছে চামড়া। পিট স্টকের গায়ে ঢলে পড়েছে। মাঝে মাঝে কেবল মৃদু গোঙানির শব্দ করছে। কি এবার হুঁশ হবে? নিগ্রো গার্ডদের নিয়ে চলে গেল সে। 2 ঘন্টা বাদে ব্লাড খুঁজে পেল পিটকে। কাঠ ফাটা রোদ আর মাছের ঝাঁক হামলে পড়েছে ওর পিঠের উপরে। যন্ত্রণায় কাতরাচ্ছে ও। ব্লাড প্রথমে জল মুখে তুলে দিল, তারপর ক্ষতস্থান পরিষ্কার করে মলম লাগালো। এ সময় ক্রুদ্ধ একটি কণ্ঠস্বর ধমকে উঠল হঠাৎ। এই কি করছো? আরে কি করছো? দাঁড়াও দেখাচ্ছি। কর্নেল বিশপ ধেয়ে আসছে, সঙ্গে যথারীতি নিগ্রো গার্ডরা। কি করছি? দায়িত্ব পালন। দায়িত্ব পালন? এই নে তোর দায়িত্ব পালন। ওকে ঠেলে সরিয়ে দিয়ে পিঠের ব্যান্ডেজ ছেড়ে দিল বিশপ। আর্তনাদ করে উঠল পিট। একটু দয়া করুন মানবতার খাতিরে। কোনো কথা নয়, আর কোনো কথা নয়। যাও এখান থেকে। আমার অনুমতি ছাড়া এর কাছে পিঠে যদি আসো তো তোমারও একই হাল করে ছাড়বো। যাও। ব্লাড এতটুকু নড়ল না। আমাকে আমার দায়িত্ব পালন করতে দিন, নইলে ডাক্তার হিসেবে আজই আমার শেষ দিন। এই দ্বীপের আর কারোর অসুখ বিসুখে আমাকে পাবেন না, গভর্নরের জন্যেও নয়। কি? আমাকে হুমকি দিস? তোর এত বড় সাহস? হ্যাঁ। তোমার সঙ্গে বেশি ভদ্রতা করে ফেলেছি, তবে নিজেকে শুধরাতে সময় লাগবে না আমার। চাপকে তোমার পিঠের চামড়া তুলে নেওয়া হবে, বুঝতে পেরেছ? তাই? কিন্তু গভর্নর স্ট্রিটের কথা একবারও ভাবছেন না? এই তুমি ছাড়া এই দ্বীপে আর কোনো ডাক্তার নেই বলে মনে করো?
সে কথা গভর্নরকেই বলে দেখুন না। অন্য কোনো ডাক্তারকে তার মনে ধরলে তো। ক্রুদ্ধ কর্নেল কর্ণপাত করল না, নিগ্রোদের উদ্দেশ্যে হাঁক পাড়ল, কি যেন আদেশ করবে, কিন্তু হাঁক দেওয়াই সার। সেই আদেশ আর তার দেওয়া হলো না। কর্নেলের কণ্ঠস্বরকে ছাপিয়ে আচমকা প্রচণ্ড শব্দে গোলা বর্ষণ আরম্ভ হয়েছে। কর্নেল বিশপ আঁতকে উঠে ঝেড়ে দৌড় দিল, আর নিগ্রোরাও বসে রইল না। এমনকি ব্লাডও তাদের পিছু নিল। ঊর্ধ্বশ্বাসে ধাবমান লোকগুলোর দৃষ্টি চলে গেল সাগরের দিকে। দুর্গের কাছে বন্দরে দাঁড়িয়ে রয়েছে সেই জাহাজটি। গোলা ছোঁড়ায় ওটার কামানগুলো থেকে ধোয়ার কুণ্ডুলি পাকি উঠছে। তার ফলে ঘন মেঘ সৃষ্টি হয়েছে। মূল মাস্তুল থেকে ইংল্যান্ডের পতাকা ইতিমধ্যে নেমে গেছে। সে জায়গায় এখন উড়ছে স্পেনের লাল সোনালি নিশান। এবার সবাই বুঝল তার কণ্ঠে একই সঙ্গে আতঙ্ক আর অবিশ্বাস। মুখ ফ্যাকাশে হয়ে গেছে, তবে দু চোখ জ্বলছে ধকধক করে। নিগ্রো গার্ডরা মনিবের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছে, দাঁত বার করে নির্বোধের মতন হাসছে। স্পেনগামী দুটো জাহাজে ইংরেজ বোম্বেটেরা আক্রমণ করে সমস্ত ধনরত্ন লুটে নিয়ে গেছে। ঘটনাটি সাম্প্রতিক। এই অঞ্চলে সেনা আর গুপ্তধনের অফুরন্ত ভাণ্ডার রয়েছে, ফলে প্রতিটি জাহাজই বিপুল সম্পত্তিতে ঠাসা থাকে। জলদস্যুদের উৎপাতও তাই স্বাভাবিক। স্পেন আর ইংল্যান্ডের মধ্যে স্প্যানিশ মেইনে ভয়াবহ যুদ্ধ হয়ে গেছে। শুধু যে বোম্বেটে আর অপরাধীরা তাতে অংশ নিয়েছে তা নয়, স্পেনের দুটি জাহাজের একটি নেতৃত্বে ছিল অ্যাডমিরাল ডন ডিয়েগো ডি এসপিনোসা। বদরাগী মানুষটি হেরে গিয়ে শপথ নিয়েছিল ইংরেজদের উপযুক্ত শিক্ষা দেবে। স্প্যানিশ মেইনের একটি ইংরেজ উপনিবেশে হামলা করবে ঠিক করল। বার্বাডোস দ্বীপটি আক্রমণের লক্ষ্যবস্তু স্থির হল। এমন সময় আগ্রাসন চালানো হবে যখন ব্রিটিশ টাউন উপকূলে কোনো যুদ্ধ জাহাজ থাকবে না। চমৎকারভাবে পরিকল্পনায় সফল হয়েছে সে। 20টা কামান থেকে দুর্গে অবিরাম গোলাবর্ষণের আগে পর্যন্ত কাক পক্ষীটিও কিছু আঁচ করতে পারেনি। ব্লাডরা দেখতে পাচ্ছে বিশাল জাহাজটি আস্তে আস্তে এগিয়ে আসছে। কামানগুলো থেকে তখনও ধোঁয়া উঠছে। দ্বিতীয় দফা গোলাগুলির পর চেতনা ফিরল বিশপের। কর্তব্যের কথা মনে পড়ে গেছে। বার্বাডোস মিলিশিয়ার কমান্ডার হিসেবে তার জায়গা হচ্ছে ছোট্ট সেনাবাহিনীর সঙ্গে দুর্গের ভেতরে। ছুট লাগালো ও, নিগ্রোরাও। ব্লাড ওদিকে ফিরে এসেছে পিটের কাছে। কি কপাল তোমার! কামানগুলো তৃতীয়বারের মতন গর্জে উঠল। ব্লাড তার রোগীকে স্টক মুক্ত করে পিঠে আবার ব্যান্ডেজ বেঁধে দিল। এ সময় ওভারসিয়ার দৌড়ে এলো কৃতদাস কোয়ার্টারে। তার পিছনে জনা 20-30 মজুর, সবাই সন্ত্রস্ত। হ্যাঁ, তোমরা সব জঙ্গলে গিয়ে লুকাও, গা ঢাকা দিয়ে থাকো। আমরা স্প্যানিশগুলোকে মজা দেখাচ্ছি। তাড়াহুড়োর কিছু নেই, জঙ্গলে পালানোর কোনো কারণ দেখছি না। আর স্প্যানিশরা আগে শহরটা তো কবজা করুক, তারপর না হয় পালানোর কথা ভাবা যাবে। ওর কথায় সবাই রয়ে গেল। নিচের ভয়াবহ যুদ্ধ দেখছে। দুর্গ রক্ষার চেষ্টা করছে মিলিশিয়া এবং বন্দুক চালাতে সক্ষম প্রতিটি দ্বীপবাসী। ওরা জানে পরাজিত হলে রক্ষা নেই। প্রচণ্ড গরমের মধ্যে সংঘর্ষ চলছে। গুলির শব্দ শহরের বুকের ভেতরে ঢুকে আসছে। এর অর্থ দুর্গ রক্ষাকারীরা ক্রমশ পিছু হাঁটছে। গোধূলি লগ্ন নাগাদ 250 স্প্যানিশ ব্রিটিশ টাউনের সর্বে সর্বা হয়ে গেল। দ্বীপবাসী আত্মসমর্পণ করেছে। গভর্নমেন্ট হাউসে গভর্নর স্টিভ গেটে বাতের ব্যথা ভুলে কর্নেল বিশপ এবং অন্যান্য অফিসারদের সঙ্গে জরুরি বৈঠক করছে। ডন ডিয়েগো বলে পাঠিয়েছে শহরের মুক্তিপণ বাবদ বিপুল পরিমাণ অর্থ দিতে হবে। তারা যখন এসব নিয়ে আলোচনায় ব্যস্ত, তখন স্প্যানিশরা শহরে তাণ্ডব চালাচ্ছে। লুটতরাজ, মদ্যপান, খুনোখুনি কিছুই বাদ রাখছে না। ব্লাড সাহসে ভর করে সন্ধ্যার পর শহরে নেমে এলো। চারিদিকে শুধু লাশ আর লাশ। সব দেখে শুনে আত্মা শুকিয়ে গেছে ওর। ফলে কোয়ার্টারের দিকে ফিরে চলল। সরু একটা গলি ধরেছে ও। হঠাৎ এক তরুণীর সঙ্গে ধাক্কা খেল। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছে মেয়েটি। বাতাসে উড়ছে তার অগোছালো চুল। ওকে ধাওয়া করেছে এক ভারী বুট পরা স্প্যানিশ। হাসছে, গালি দিচ্ছে। প্রায় ধরেই ফেলেছিল মেয়েটিকে, বাধা দিল ব্লাড।
এক মৃত দ্বীপবাসীর কোমরের খাপ থেকে আগেই একটি তরোয়াল জোগাড় করেছে ও। স্প্যানিশ লোকটির পেট এঁফোড় ওফোড় করে দিল, আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। এবার মেয়েটির কবজি চেপে ধরে ব্লাড বলল, এসো। অলিগুলি পেরিয়ে মেয়েটিকে প্রায় উড়িয়ে কর্নেল বিশপের বাড়িতে নিয়ে এলো। অন্ধকার বাড়ি, জোরে নক করল। ওপরতলার জানলা থেকে সাড়া এলো, কে ওখানে? আমি আমি পিটার ব্লাড। এখানে কি চান? অ্যারাবেলা, আমি মেরি ট্রেইল। মেরি? সামান্য পরেই দরজা খুলে গেল। মোমবাতি হাতে হলরুমে দাঁড়িয়ে অ্যারাবেলা। ব্লাড ঢুকে পড়ল। মেয়েটিও কাঁদছে। ব্লাড অযথা সময় নষ্ট করল না। কাজের লোকজন কেউ আছে? নিগ্রো সহিস জেমস ছাড়া আর কেউ নেই। ওকেই দরকার। ওকে ঘোড়া তৈরি করতে বলুন, তারপর যত জলদি সম্ভব ওই স্পিডস্টাউন বা তারও উত্তরে চলে যান। এখানে আপনাদের মহাবিপদ। কিন্তু যুদ্ধ তো শেষ। তা শেষ, কিন্তু বদমাশি সবে শুরু। মিস ট্রেইলের মুখে সব শুনে নেবেন। এখন ঈশ্বরের দোহাই, যা বলছি করুন। আমাকে বাঁচিয়েছে। বাঁচিয়েছে মানে? কি হয়েছিল? পরে শুনলেও চলবে। জেমসকে দয়া করে ডাকুন, যা বলছি করুন এক্ষুনি। ওর কথা মতো কাজ করো প্লিজ, প্লিজ। মিস বিশপ এক্ষুনি জেমসের সঙ্গে কথা বলতে চলে গেল। খানিকক্ষণের মধ্যেই ঘোড়া জুড়ে ফেলল অভিজ্ঞ সহিস। মেয়ে দুটি তারা জ্বলা রাতে বেরিয়ে পড়ল। ঠায় দাঁড়িয়ে রয়েছে ব্লাডও, বাড়ির দরজার কাছে। আপনারা আমার জন্য যা করলেন মিস্টার ব্লাড, আমি কোনো দিন ভুলব না, কোনো দিনও না। কিন্তু সে তো ওর গলা শুনতে চায়নি। যাটা শুনতে চেয়েছিল সে নিশ্চুপ। ঘোড়ার খুঁড়ের শব্দ মিলিয়ে যাওয়ার আগে পর্যন্ত অন্ধকারে মিশে রইল ও। এবার দীর্ঘশ্বাস ছেড়ে নিজের চড়কায় তেল দিতে চেষ্টা করল। অনেক কাজ বাকি। শহরে নিছক কৌতূহলের বশে যায়নি সে। অন্য উদ্দেশ্য ছিল। প্রয়োজনীয় খবরাখবর পাওয়া হয়ে গেছে। আজ রাতটা অবশ্য ব্যস্ততার মধ্যে কাটাতে যাচ্ছে ও, কাজেই সময় নষ্ট করা ঠিক হবে না। কোয়ার্টারের উদ্দেশ্যে পা বাড়ালো ব্লাড। সহকৃতদাসরা গভীর উদ্বেগ আর এক বুক আশা নিয়ে অপেক্ষা করছে ওর জন্য। রাত ক্রমশ গভীর হচ্ছে। স্প্যানিশ যুদ্ধজাহাজটির পাহারা এখন বড় জোর জনা 10 লোক। আবার এদের বেশিরভাগই নিচের ডেকে বসে বিজয়ের অজুহাতে আমোদ ফুর্তি করছে। ওপরের ডেকে পাহারা দিচ্ছে যে দুজন নাবিক, তারাও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করছে না। ফলে দুটো দাঁড় টানা নৌকা কখন যেদের নজর এড়িয়ে নিঃশব্দে জাহাজের একপাশে নিয়ে চলে এলো একজন পাহারাদার, কেউ টের পেল না। ডেকের কোণের দিকে এগোতেই এক ছায়ামূর্তির মুখোমুখি পড়ে গেল। জাহাজের পার্শ্ববর্তী মই বেয়ে উঠে এসেছে লোকটি। পরিচয় জানতে চাইল, সতর্কতার ধার ধারল না পাহারাদার। তার ধারণা জাহাজের কোনো নাবিক হবে হয়তো। আমি পেড্রো। আমার নাম পিটার। নাবিকটিকে জোরে ধাক্কা মেরে জলে ফেলে দিল সে। স্প্যানিশ লোকটি হতভম্ব। ছলাৎ করে একবার শব্দ উঠল কেবল। ভারী বর্ম সজ্জিত মানুষটি তক্ষুনি ডুবে গেল। এবার এসো। অপেক্ষমান সহযোগীদের উদ্দেশ্যে বলল ব্লাড। মিনিট 5 ভেতর জাহাজের ডেকে উঠে এলো 20 জনের গোটা দলটি। নিচের ডেকে উৎসব চলছে, স্পষ্ট শোনা যায়। ভরাট গলায় একজন স্প্যানিশ গান গাইছে, অন্যরা কোরাসে তাল মেলাচ্ছে। আমার সঙ্গে এসো। ঝুঁকে ছায়ার মতো নিঃশব্দে নিচের ডেকে নেবে এলো। ওদের 14 জনের হাতে হ্যান্ডগান। ওভারসিয়ের বাড়ি তল্লাশ করে পেয়েছে। বাকিদের হাতে ধারালো ছোরা আর তরোয়াল। স্প্যানিশ নাবিকরা ওদিকে পরম নিশ্চিন্তে হই হল্লায় মগ্ন। বার্বাডোজের গ্যারিসনকে নিরস্ত্র করা হয়েছে। তাদের সঙ্গীরা এখন এ শহরে সর্বময় কর্তা। তবে আর ভয়ের কি আছে? নিজেদেরকে ওরা বুনো চেহারার অর্ধনগ্ন একদল লোকের দ্বারা ঘেরাও হতে দেখেও বিশ্বাস করতে পারল না। কে ভেবেছিল একদল অপদার্থ কৃতদাস তাদের যুদ্ধজাহাজটি দখল করে নেবে? মাতাল নাবিকদের হাসি তামাশা বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে লম্বা পাতলা একজন লোকের দিকে দৃষ্টি তাদের। এগিয়ে এসে সাবলীল স্প্যানিশে কথা বলল সে। ঝামেলা এড়াতে চাইলে ধরা দাও। টু শব্দটি করতে পারল না মাতাল লোকগুলো। ওদেরকে জাহাজের খোলে পুড়ে দেওয়া হলো। স্প্যানিশদের খাদ্য পানীয় দিয়ে উদরপূর্তি করল কৃতদাসরা। বাকি রাতটুকু কাটিয়ে দিল পরিকল্পনার কাজে।
সূর্যোদয়ের অল্প পরে একটি নৌকাকে দেখা গেল তীর ছেড়ে জাহাজের দিকে আসতে। ডন ডিয়েগো 4টি পেল্লাই সিন্ধুক ভর্তি ধনরত্ন আদায় করেছে গভর্নর স্টিভের কাছ থেকে মুক্তিপণ বাবদ। সে তার ছেলে ডন এস্তেবান আর 6 জন নাবিকসহ জাহাজে ফিরছে। স্প্যানিশ জাহাজটি গতকালকের মতোই ঠায় দাঁড়ানো, কোথাও কোনো পরিবর্তন চোখে পড়ে না। তীরে দাঁড়ালে অবশ্য একপাশ থেকে ঝুলন্ত মইটি দেখা যায় না। মইয়ের নিচে কৃতদাস ওগলের নেতৃত্বে একদল বন্দুকধারী সৈন্য অপেক্ষারত। ওগল আগে রয়্যাল নেভিতে ছিল। ডন ডিয়াগো মই বেয়ে উঠে ডেকে পা রাখল। হঠাৎ মাথায় লোহার ডান্ডার বাড়ি খেয়ে মুহূর্তে জ্ঞান হারিয়ে ঢলে পড়ল। ওকে বয়ে নিয়ে যাওয়া হলো ওরই কেবিনে। ইতিমধ্যে সিন্দুকগুলো ডেকে তোলা হয়েছে। ডন এস্তেবান আর নাবিক 6 জন একে একে মই বেয়ে উঠল এবং ডন ডিয়াগোর মতোই কাটা কলা গাছ হল। কেউ ট্যাঁ ফোঁ করতে পারেনি। তীরে দাঁড়িয়ে কর্নেল বিশপ আর গভর্নর স্টিভ দেখতে পেল 8টি নৌকায় চেপে স্প্যানিশরা তাদের জাহাজের উদ্দেশ্যে যাচ্ছে। দুঃখে বুকটা ফেটে যাচ্ছে দুজনের। কি অপমান! কুল ও জাহাজের মাঝপথে যখন নৌকোগুলো, তখন আচমকা গুলির শব্দে বাতাস কেঁপে উঠল। প্রথম নৌকাটা 6 ফুটের মধ্যে গুলি পড়তেই জলের ফোয়ারা যাত্রীদের গা ভিজিয়ে দিল। সবাই হতবাক। হুঁশ ফিরে পেয়ে যাত্রীরা স্প্যানিশ বন্দুকধারীদের নির্বুদ্ধিতা ও অসতর্কতার জন্য গালমন্দ শুরু করল। কামান থেকে কিভাবে গুলি ছুড়ে স্যালুট জানাতে হয় বোকাগুলো এখনো শিখল না। ওদের বকবক থামার আগেই দ্বিতীয় গোলাটি আঘাত হানল। এবার নির্ভুল নিশানায় একটি নৌকার আরোহীরা গুলির আঘাতে জলে ছিটকে পড়ল। বেশ কয়েকজন মারা পড়েছে, অন্যরা আহত। বাকি 7টি নৌকার যাত্রীরা লাফিয়ে উঠল। এরই মধ্যে তৃতীয় গোলাটি চুরমার করে দিয়েছে আরেকটি নৌকা। আর্তচিৎকার করে স্প্যানিশরা এবার যে যেদিকে পারে নৌকা বাইতে লাগলো। কেউ কেউ তীরের দিকে ফিরতে চায়, আবার কেউ বা জাহাজে পৌঁছে আসল ঘটনা বুঝতে চায়। এরকম গোলমালের মধ্যে পরপর 2টো গোলা এসে 3 নম্বর নৌকোটিকে কাত করে দিল। গোলন্দাজ হিসেবে ওগল তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে। চতুর্থ গোলাটি দাগা হলে আর মাতান্তর লক্ষ্য করা গেল না স্প্যানিশদের মধ্যে। প্রাণপণে পাড়ের উদ্দেশ্যে নৌকা বাইছে। 2টো নৌকা ইতিমধ্যে ডুবেছে, বাকি রয়েছে 3টে। ওগলের অব্যর্থ লক্ষ্য ভেদে শেষ নৌকাটি তীর ছুঁই ছুঁই অবস্থায় টুকরো টুকরো হয়ে ছিটকে গেল। স্প্যানিশ বোম্বেটেদের পুরো বাহিনী খতম হয়ে গেছে। মাত্র 10 মিনিট আগেও এরা মহা আনন্দে সিন্দুক ভর্তি ধন দৌলত নিয়ে জাহাজে ফেরার পথে নানা রকম রঙিন স্বপ্ন দেখছিল। কুলে দাঁড়ানো দ্বীপবাসী এসব অদ্ভুত কাণ্ড দেখে স্প্যানিশদের চেয়ে কম অবাক হয়নি। স্পেনের পতাকা নামিয়ে মূল মাস্তুলে ইংল্যান্ডের পতাকা তোলা হয়েছে। তার মানে স্প্যানিশ জাহাজটি এখন মিত্রদের হাতে। এ ব্যাপারে ব্রিজটাউনবাসী নিশ্চিত। কিন্তু কারা দখল করেছে ওই জাহাজ, কিভাবেই বা? একমাত্র সম্ভাব্য জবাব হচ্ছে রাতের আঁধারে দ্বীপবাসীদের একটি দুঃসাহসী দল হয়তো কাণ্ডটি ঘটিয়েছে। কারাই ত্রাণকর্তা জানার দরকার। গভর্নর স্টিভ কর্নেল বিশপকে 2 জন অফিসার সহ নৌকায় তুলে দিল খোঁজ খবর জেনে আসতে। সিন্দুক 4টে দেখতে পেল বিশপ। চোখ চকচক করে উঠল ওর। অন্তরে প্রশান্তি। 2 সারিতে স্প্যানিশ বর্ম পরিহিত 20 জন লোক দাঁড়িয়ে। কর্নেল বিশপ চিনতে পারল না এই সৈনিকদের পোশাক পরা লোকগুলোর আড়ালে রয়েছে তারই অত্যাচারিত কৃতদাসের দল। পাতলা লম্বা সুদর্শন ভদ্রলোকটিকেও চেনে নিও। স্বাগতম জানালো লোকটি। পরনে স্প্যানিশ বেশ, কোমরে গোঁজা, সোনার হাতলওয়ালা তরবারি। ওয়েলকাম কর্নেল। আপনার সম্মানে স্প্যানিশ ড্রেস পরেছি আমরা। আমাদের চিনতে পারছেন না? আপনার পুরনো বন্ধু পিটার ব্লাড। তাহলে তুমি? হ্যাঁ, সঙ্গে এটাও ছিল। ঈশ্বর, এই কজন মাত্র লোক নিয়ে জাহাজ দখল করে নিলে দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। তা তোমাদের তো বকশিস দিতেই হচ্ছে। আমাকে তোমরা কৃতজ্ঞ করে ছাড়লে। তাই হওয়াই তো উচিত। এখন প্রশ্ন হচ্ছে আপনি ঠিক কতখানি কৃতজ্ঞ? আমার জন্যে তো চাবুকের বাড়ি অপেক্ষা করছে। পিঠের চামড়া তুলে নেবেন বলেছিলেন না? এই দেখো বোকার মতো কথা। আরে তোমার এই বীরত্বের পর
তেমন কথা ভাবা যায়? না 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 না, একদম না। বাঁচালেন। তবে আমার ভাগ্য ভালো যে স্প্যানিশরা কাল এসেছিল। আজ এলে আমার দশা হতো বেচারা জেরেমি পিটের মতো। আহা, কি আশ্চর্য! ওসব কথা ভুলে যাও না, ভুলে যাও। হ্যাঁ, কিভাবে ভুলি কর্নেল ডার্লিং? আপনি কৃতদাসদের উপর কম অত্যাচার তো করেননি। তাই আমি ঠিক করেছি আপনাকে ছোট্ট একটা শাস্তি দেব, এমন শাস্তি যা বাপের জন্য ভুলতে পারবেন না। পিঠ বেচারায় জাহাজেই আছে, কেবিনে শুয়ে ব্যথায় কুঁকাচ্ছে। ওর পিঠে রংধনুর 7টা রঙই ফুটিয়েছেন আপনি। 1 মাস লাগবে বেচারা সেরে উঠতে। হ্যাকথর্প নামের কৃতদাসটি এবার এগিয়ে এলো। লম্বা দশাশয়ী চেহারার লোকটির মুখটি হাসি হাসি। শুয়োরটার সঙ্গে অযথা সময় নষ্ট করছেন কেন? জলে ছুঁড়ে ফেলে দিলেই তো ল্যাটা চুকে যায়। এই এই এই, এই, কি বলতে চাও কি তুমি? কি বলতে চাও? জলে ছুঁড়ে ফেলে দেবে মানে? এ আবার কিরকম কথা? যা করার আমি করব। আমি এখন এই জাহাজের ক্যাপ্টেন। কর্নেল বিশপকে আমার জিম্মায় চাই। আপনি প্রাণে বাঁচবেন কথা দিচ্ছি, কিন্তু আমরা জাহাজ ছাড়ার আগে পর্যন্ত আপনাকে বন্দি করে রাখবো। জাহাজ ছাড়ার আগে পর্যন্ত মানে? হ্যাঁ, কি বলছো কি? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। অফিসার, আপনাদের জন্য নৌকা অপেক্ষা করছে। আমার কথা তো শুনলেন। গভর্নরকে দয়া করে জানিয়ে দেবেন আমার নাম ব্লাড, ক্যাপ্টেন ব্লাড। গভর্নর স্ট্রিটকে বলুন আমরা এখন রওনা দিচ্ছি। দুর্গ থেকে একটা গুলিও যদি ছোড়া হয় তো কর্নেল বিশপ মরবে। মই বেশ সোজা নেমে যান, নইলে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেব। সুরসুর করে পালালো লোক দুটো। কর্নেলের হম্বিতম্বি গায়ে মাখল না। কৃতদাসদের জনাছয়েক জাহাজ সম্বন্ধে সামান্য জ্ঞান আছে। হ্যাকথর্পের নির্দেশে পাল তুলে ধীরে ধীরে বন্দর ত্যাগ করল ওরা। দুর্গের দিক থেকে কোনো ঝামেলা করা হয়নি। জাহাজ বন্দর থেকে বেরিয়ে এলে ব্লাড আবার বিশপের সঙ্গে কথা বলতে গেল। সাঁতার জানেন কর্নেল? জানেন না? আপনার কপাল ভালো আমি আমার বন্ধুদের মতো রক্তলোভী নই। ওদেরকে বহু কষ্টে ঠেকাতে হয়েছে, নইলে আপনার এখন পর্যন্ত বেঁচে থাকার কথা নয়। অবশ্য আপনার জন্য অত ঝামেলা না করলেও চলতো। আসলে ইচ্ছের বিরুদ্ধে কাজ করছে ব্লাড। তার খুবই আনন্দ লাগতো বিশপকে মাস্তুলের সঙ্গে ঝুলিয়ে দিতে পারলে, কিন্তু একজনের কথা ভেবেই ইচ্ছেটাকে ঝেঁটিয়ে বিদায় করল। হাজার হলেও কর্নেল বিশপ মিস অ্যারাবেলার কাকা। সাঁতরে চলে যেতে পারবেন, মাত্র তো সিকি মাইল। আর তাছাড়া মোটা মানুষদের সাঁতরানোর সুবিধা অনেক, ভেসে থাকতে পারে। কর্নেল বিশপ রাগ চেপে উঠে দাঁড়াল। ব্লাডের নির্দেশ মতন জাহাজের রেলের সঙ্গে কাঠের তক্তা লাগানো হয়েছে। নামতে হবে কর্নেল। তীব্র ঘৃণায় ব্লাডের দিকে চাইল কর্নেল, তারপর জুতো ছুঁড়ে ফেলল। কোট খুলে তক্তায় উঠে পড়ল। 20 ফুট নিচের সবুজ জলের স্রোতের দিকে চেয়ে আত্মা শুকিয়ে গেল ওর। একটু হাঁটলেই চলবে। জাহাজের রেলের সঙ্গে ঝুলে চারিদিকে এক ঝলক দেখল বিশপ। ডেকে সারিবদ্ধ লোকগুলো গতকালও ওর ভয়ে থরহরি কম্প ছিল, আর আজ দাঁত বের করে হাসছে, তামাশা দেখছে। হঠাৎ ভয়ের বদলে মেজাজ বিগড়ে গেল ওর। চিৎকার করে গালি দিল। তারপর 3 পা এগোতেই টাল সামলাতে না পেরে জলে গিয়ে পড়ল। যুদ্ধ জাহাজটি ততক্ষণে বেশ খানিক দূর এগিয়ে গেছে, কিন্তু বিদ্রোহীদের সম্মিলিত কণ্ঠের গর্জন কানে এলো স্পষ্ট। শেলের মতন বিঁধছে ওর বুকে। ডন ডিয়াগো ডি এসপিনোসার ঘুম ভেঙেছে। কেবিনের চারপাশে ক্লান্ত চোখ দুটো ঘোরালো। মাথায় ব্যথা, ভাবতে চেষ্টা করছে। কাজটা সহজ হলো না, তবু এটুকু বুঝেছে কোথাও কোনো গণ্ডগোল হয়েছে। গতকালের অ্যাডভেঞ্চারের কথা মনে পড়ল। বারবাডোস দ্বীপ দখল করা থেকে শুরু করে জাহাজে পা রাখা পর্যন্ত সবই তো ঠিক ছিল। তারপর থেকে স্মৃতি আর ভালো করে কাজ করছে না। এ সময় দরজা খুলে গেল। ডন ডিয়াগো দেখতে পেল তার পোশাক পরা এক লোক কেবিনে ঢুকেছে। তাজ্জব বলল ডিয়াগো। লোকটি দরজা বন্ধ করে ডন ডিয়াগোর কাউচের কাছে এসে দাঁড়ালো। লম্বায় ডনের চেয়ে কম হবে না সে,
ঘুম ভাঙলো? ব্যথা? আপনি ডাক্তার? বলতে পারেন, ভয়ের কিছুই নেই। কে আপনি? আমার পোশাক পরে আমার জাহাজে ঘুরে বেড়াচ্ছেন কেন? ভুল বললেন, এটা আপনার নয়, আমার জাহাজ, আর এই পোশাকও আমার। তোমার জাহাজ, তোমার পোশাক? কিন্তু কিন্তু তাহলে তাহলে আমি কি পাগল হয়ে গেছি? এটা আমাদের জাহাজটা নয়? হ্যাঁ, আপনাদেরই। তবে তুমি আবার বলবে না তো যে তুমিই ডন দিয়েগো? না না, আমার নাম ব্লাড, ক্যাপ্টেন পিটার ব্লাড। আর এই জাহাজ, কাপড় সবই জিতে নিয়েছি আমি। আপনি এখন আমার বন্দী। ক্যাপ্টেন ব্লাড সব ব্যাখ্যা করল। স্প্যানিশ অ্যাডমিরাল মাথার পেছনে হাত রাখল। এতে ব্লাডের কথার সত্যতা প্রমাণিত হয়। ব্লাডের হাসি মাখা মুখের দিকে হাঁ করে চেয়ে রইল সে। আমার ছেলে, ও কোথায়? ও তো আমার সঙ্গে জাহাজে উঠেছে। ও নিরাপদেই আছে। নৌকার ক্রু, গোলন্দাজ আর তার দলবলের মতো সেও আমার বন্দী। ডন ডিয়েগো গদিতে গা এলিয়ে দিল। দৃষ্টি তার ব্লাডের চেহারায়। ভাগ্য প্রবঞ্চনা করছে। ফলে এবারের অ্যাডভেঞ্চার ব্যর্থ হয়ে গেল। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া এখন উপায় নেই। তো এখন কি হবে ক্যাপ্টেন? ডান্ডার বাড়িতে মারা পড়লেই বেঁচে যেতেন। এখন আপনাকে এরকম ধুমকে ধুকেই মরতে হবে। তাই? আমি গাধা নই। আপনি এবং আপনার 10 জন জ্যান্ত নাবিক আমাদের জন্য একটা হুমকি। আমি অবশ্য অযথা রক্তপাত চাই না। হাজার হলেও আপনারা বারবাডোস আক্রমণ না করলে আমাদের ভাগ্যে এমন সুযোগ জুটত না। সেই জন্য খানিকটা কৃতজ্ঞতা বোধ তো আছেই, কিন্তু আমাদের হাত পা বাঁধা, বুঝতেই পারছেন। কথাটা মানতে পারলাম না। আপনি কোনো উপায় বাতলে দিতে পারলে আমি অবশ্যই ভেবে দেখব। আমাকে কয়েক ঘন্টা সময় দিন। এই মুহূর্তে মাথায় অসম্ভব ব্যথা। সব সব কিরকম যেন জট পাকিয়ে যাচ্ছে। আধা ঘন্টা সময়। এর মধ্যে কিছু যদি ভেবে বার করতে না পারেন, তো জাহাজ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া ছাড়া আর কিচ্ছু করার থাকবে না আমার। বাউ করে বেরিয়ে এলো সে। হাত দিয়ে মুখ ঢেকে ভাবতে বসল ডন। প্রতি মুহূর্তে চেহারায় চিন্তার ছাপ গভীর হচ্ছে। ঠিক আধ ঘন্টা পরে দরজা আবার খুলে গেল। লম্বা শ্বাস ছেড়ে সোজা হয়ে বসল ডন। একটা বিকল্প মাথায় এসেছে, তবে সেটা আপনার দয়ার ওপর নির্ভর করছে। আপনি আমাদেরকে কোনো একটা দ্বীপে নামিয়ে দিয়ে চলে যান। সেটা তো সম্ভব নয়। তাহলে আমার আর কিছু বলার নেই। আচ্ছা, মরার ভয় নেই আপনার? অবান্তর প্রশ্ন, অপমানজনক। তবে প্রশ্নটা অন্যভাবে করি, বাঁচতে চান না? চাই, আরো বেশি চাই আমার ছেলে বেঁচে থাকুক, কিন্তু কিন্তু সেজন্য কারোর হাতে পায়ে ধরব না। চাইলে সবার জীবন ভিক্ষে পেতে পারেন। কিরকম? জানালা দিয়ে চেয়ে দেখুন, দিগন্তে মেঘের মতো একটা জিনিস দেখবেন। ওটাই বারবাডোস। বহু পেছনে ফেলে এসেছি। আমাদের একমাত্র লক্ষ্য ওই দ্বীপের সঙ্গে দূরত্ব যদ্দূর সম্ভব বাড়ানো। এখন মুশকিল হচ্ছে, নেভিগেশন সম্বন্ধে আমাদের দলে সবচেয়ে অভিজ্ঞ সে অসুস্থ। আমি জাহাজ চালাতে পারি, দলের আরও 2-1জনও পারে, কিন্তু সমুদ্রে পথ খুঁজতে হয় কিভাবে জানি না। ওলন্দাজ বসতি কুরাকাওতে সেজন্য যত জলদি সম্ভব পৌঁছতে চাই। আপনাদের গাইডেন্স দরকার। আমাদের ওখানে পৌঁছে দিলে আপনাদের সবাইকে ছেড়ে দেব, কথা দিচ্ছি। ডন ডিয়েগো মাথা নিচু করে জানলার কাছে হেঁটে গেল। জলে রোদ খেলা করছে। এটা তার জাহাজ। ইংরেজ কুকুরগুলো কৌশলে তার কাছ থেকে চুরি করে নিয়েছে। এতেই তো শেষ হচ্ছে না। ওলন্দাজ বস্তিতে এদের পৌঁছে দেওয়ার পর চিরতরে প্রিয় জাহাজটিকে হারাতে হবে। এই তো গেল একদিক। অন্যদিকে নির্ভর করছে 16 জনের জীবন। 14 জনের ব্যাপারে বিন্দু মাত্র মাথা ঘামায় না, কিন্তু বাকি 2 জন, সে তো নিজে আর তার প্রাণপ্রিয় সন্তান। আমি রাজি। ওলন্দাজ বস্তিতে পৌঁছানোর পর একটি দাঁড় টানা নৌকায় তুলে দেওয়া হলো স্প্যানিশদেরকে। যেখানে ইচ্ছে চলে যেতে পারে। ইংরেজদেরকে ইচ্ছে মতন গালমন্দ আর অভিশাপ দিতে দিতে বিদায় নিল ওরা। বলে গেল প্রতিশোধ নেবে। জেরেমি পেট এখন জাহাজের হাল ধরেছে। ক্যাপ্টেন ব্লাড সিদ্ধান্ত নিল বোম্বেটেদের স্বর্গরাজ্য টর্টুগাতে আশ্রয় নেবে। ওখানে ফরাসি সরকারের ছত্রছায়ায় জলদস্যুরা নির্বিঘ্নে তাদের তাণ্ডব চালিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে। ব্লাড প্রথমে চেয়েছিল ফ্রান্স বা হল্যান্ডে যাবে,
কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ছাড়তেও মন পুরোপুরি সায় দেয় না। অ্যারাবেলা বিশপের কথা মুহূর্তের জন্য ভুলতে পারে না। মেয়েটির প্রেমে হাবুডুবু খাচ্ছে ও, কিন্তু এও জানে ওকে পাওয়া কপালে নেই। তাই বলে ওকে আর দেখতে পাবে না এ কথা ভাবতেও খারাপ লাগে। ইউরোপে পৌঁছেই বা করবে কি? ও একজন কৃতদাস পলাতক আসামি বই তো নয়। তার চেয়ে বরং সমুদ্রেই জীবন কাটিয়ে দেওয়া ভালো। যাদের কেউ নেই, কিছু নেই, তাদের সমুদ্রই আপন। যা হোক, টর্টুগার জলদস্যুদের সঙ্গে শেষ পর্যন্ত যোগ দিল ব্লাড। টর্টুগার ফরাসি গভর্নর মসিয়ে দি ওগেরন স্প্যানিশ যুদ্ধজাহাজটির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে ব্লাডকে টাকা ধার দিলেন। ব্লাড জাহাজটির নাম পাল্টে রাখল অ্যারাবেলা। 20 জন বিশ্বস্ত সঙ্গীর সঙ্গে আরও পছন্দসই 60 জনকে বাছাই করে দলভুক্ত করল। কঠোর আইন তার। দলভুক্ত সকলকে নেতার নির্দেশ এক বাক্যে পালন করতে হবে। এ ব্যাপারে যার আপত্তি আছে তার দলে যোগ দেওয়ার কোনো অধিকার নেই। ডিসেম্বরের শেষাশেষি আধুনিক যন্ত্রপাতি সজ্জিত জাহাজ নিয়ে অভিযানে বেরিয়ে পড়ল ব্লাড। ফিরল মে মাসে। ততদিনে ক্যাপ্টেন পিটার ব্লাডের নাম ছড়িয়ে পড়েছে ক্যারিবিয়ান সাগরে। এ কমাসে একটি স্প্যানিশ যুদ্ধজাহাজের সঙ্গে লড়াই করে জিতেছে ওরা। আরেকটি স্প্যানিশ জাহাজে হামলা চালিয়ে জাহাজের সব মুক্তা লুটে নিয়েছে। বর্তমান স্প্যানিশ অ্যাডমিরাল ডন মিগুয়েল ও তার ভাইপো ডন এস্তেবান ব্লাডকে পাকড়াও করতে বদ্ধপরিকর। ওদের জন্য ব্যাপারটি পারিবারিক বিদ্বেষ, কারণ ডন ডিয়াগো কুরাকাও পৌঁছানোর আগেই মারা গেছে। তার ভাই আর ছেলে এজন্য ব্লাডের উপরে প্রচণ্ড ক্ষিপ্ত, প্রতিশোধ নেবেই। একদিন ব্লাড সমুদ্র তীরবর্তী একটা সরাইখানায় বসে রাম গিলছে, সঙ্গে হ্যাকথর্প আর উলভারস্টোন। এক লোক ওর দিকে এগিয়ে গেল। আপনি কি ক্যাপ্টেন ব্লাড? জবাব দেওয়ার আগে একবার চাইল ব্লাড। বোঝা যায় লম্বা লোকটি গায়ে শক্তি ধরে। নিষ্ঠুর মুখটা রোদে পোড়া, নোংরা আঙুলে বড়সড় একটা হীরের আংটি, কানে সোনার দুল। হ্যাঁ, আমি ক্যাপ্টেন ব্লাড। গুড। আমি লিভাসে। আমার নাম শুনেছেন বোধহয়। এ লোকের নাম 3 জনই শুনেছে। 20টি কামানওয়ালা একটি জলদস্যু জাহাজের কমান্ডার। সপ্তাহখানেক আগে বন্দরে নোঙর ফেলেছে এর জাহাজ। নদার্ন হিসপ্যানিওলার একদল ষাঁড় শিকারী জাহাজটির ক্রু। স্প্যানিশদেরকে ঘৃণা করে ওরা। লিভাসে জলদস্যু হিসেবে কুখ্যাত। তাছাড়া আরও একটি গুণ আছে তার, সে মেয়ে পটাতে ওস্তাদ। লোকে বলে গভর্নরের মেয়ে ম্যাডমোজেল দি ওগেরন ওর প্রেমে অন্ধ। লিভাসে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। গভর্নর অবশ্য রাজি হননি, ওকে স্রেফ দরজা দেখিয়ে দিয়েছেন। ক্রুদ্ধ লিভাসে শপথ করেছে গভর্নরের মেয়েকে বিয়ে করবেই। বলেছে গভর্নরকে পরে পস্তাতে হবে। তো সেই লিভাসে এখন ব্লাডের সঙ্গে হাত মেলাতে চাইছে। ব্লাডকে সে তার তরোয়াল, জাহাজ ও সঙ্গী নাবিকদের পর্যন্ত সাজছে। ব্লাডও মনে মনে স্বীকার করতে বাধ্য হয়েছে লিভাসের সাহায্য সহযোগিতা পেলে উপকার হবে, কিন্তু লোকটিকে পছন্দ নয় তার। ফলে চটজলদি কিছু জানালো না। সে বলল প্রস্তাবটি ভেবে দেখবে। হ্যাকথর্প ও উলভারস্টোনের কিন্তু ফরাসি লোকটাকে অতখানি অসহ্য মনে হয়নি। ওরা দুজন বুঝিয়ে সুঝিয়ে ব্লাডকে রাজি করালো। 1 সপ্তাহ পরে চুক্তিপত্রে সই করল লিভাসে আর ব্লাড। সিদ্ধান্ত হল দুটো জাহাজ লুণ্ঠিত সমস্ত মালামাল সমান দুভাগে ভাগ করে নেবে। দুটো জাহাজ সর্বক্ষণ একসঙ্গে কাজ না করলেও এই শর্তের খেলাপ হবে না। কেউ যদি ভাগ বাটোয়ারা নিয়ে গোলমাল করে তো তাকে ফাঁসিতে লটকানো হবে। যা হোক, অভিযানে বেরোনোর দিন সন্ধ্যায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল লিভাসে। ম্যাডমোজেল দি ওগেরনের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য পাঁচিল টপকে গভর্নরের বাগানে ঢোকার চেষ্টা করছিল সে। গার্ড দুবার গুলি করায় জান নিয়ে পালিয়ে এসেছে। তবে চিৎকার করে জানিয়ে এসেছে ফিরেই প্রেমিকাকে ঘরে তুলে নেবে। সে রাতেই নিজের জাহাজে লা ফোঁদ্রেতে। সে যখন ঘুমিয়ে কাদা তখন এলো ক্যাপ্টেন ব্লাড। কটা বিষয় চূড়ান্ত আলাপ সেরে নেবে। কথাবার্তা সেরে জাহাজে ফেরার পথে মন ভারী হয়ে গেল ব্লাডের। লিভাসের লোকটি পিছল ধরনের, সন্দেহ দানা বাঁধছে ওর মনে। কথা বলে সন্তুষ্ট হতে পারেনি। জাহাজে ফিরতেই উলভারস্টোনের সঙ্গে দেখা হলো। তোমাদের কথাই ওই লোকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছি। আমার নিজের কোনো ইচ্ছে ছিল না। মনে হচ্ছে আমাদের ক্ষতি হবে।
বেইমানি করলে কুত্তাটার ঘাড় ভেঙে দেবো না? বেঁচে থাকলে তবে তো। যাকে কাল সকালে রওনা দেব। পরদিন সকাল 10টা। জাহাজ ছাড়তে এখনো 1 ঘন্টা বাকি। একটি ক্যানো থামলো এসে লা ফদ্রের পাশে। এক রেড ইন্ডিয়ান মই বেয়ে উঠে এলো। দলা পাকানো একটা কাগজ দিল সে লিভাসের হাতে। কাগজটা খুলতেই বেরিয়ে পড়ল ত্রস্ত হাতে লেখা গভর্নরের মেয়ের চিঠি। লিখেছে, ডার্লিং, আমি এখন ওলন্দাজ জাহাজ জংভরোতে। একটু পরেই জাহাজ ছাড়বে। বাবা আমাকে ইউরোপে ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছে। সে আমাদের জন্মের তরে আলাদা করে দিতে চায়। তুমি আমাকে বাঁচাও, শুধু তোমারই ম্যাডেলিন। সমুদ্রের চারিপাশে বন্য দৃষ্টি বুলালো লিভাসে, কিন্তু ওলন্দাজ জাহাজটিকে দেখতে পেল না। রেড ইন্ডিয়ানটিকে কি যেন জিজ্ঞাসা করতে সে আঙুলের ইশারা করল। বহুদূরে একটি পাল দেখা যাচ্ছে। স্যার, ওই যে যায়। যায় মানে? এতক্ষণ কোথায় ছিলে? আগে আসনি কেন? জবাব দাও। পিছু হটে গেল আতঙ্কিত রেড ইন্ডিয়ান। লিভাসে ওর গলা চেপে ধরে দুবার ঝাঁকিয়ে জলে ছুঁড়ে ফেলে দিল। দুধ বেচারা সাঁতার জানে না, পাথরের মতন জলের অতলে তলিয়ে গেল। মাথা ঠান্ডা করুন ক্যাপ্টেন, কি হয়েছে? কাহুসাক লেফটেন্যান্ট ওর কাঁধে হাত রেখে জানতে চাইল। তীব্র ক্ষোভের সঙ্গে ওকে সব জানালো লিভাসে। মাথা ঝাঁকালো কাহুসাক। অসম্ভব, কোনো ওলন্দাজ জাহাজকে আক্রমণ করার প্রশ্নই ওঠে না। কে ঠেকাবে আমাদের? আপনার ক্রুরা রাজি হবে না। তাছাড়া ক্যাপ্টেন ব্লাডের মতামত তো নিতে হবে। ক্যাপ্টেন ব্লাড ওসব চিনি না। চিনতে হবে। আমি যদ্দূর জানি সে রাজি তো হবেই না, উল্টে একথা শুনলে আমাদেরই ডুবিয়ে মারবে। ওলন্দাজদের সঙ্গে সম্পর্ক ভালো ওর। মুহূর্তে সিদ্ধান্ত নিল, কাহুসাক ঠিকই বলছে। ব্লাড তার উপস্থিতিতে ওলন্দাজ জাহাজটিকে হামলা চালাতে দেবে না। ফলে যা করার ওর আড়ালে করতে হবে, যাতে পরে জানতে পারলেও বাধা দেওয়ার সুযোগ না থাকে। ঘণ্টাখানেকের মধ্যে অ্যারাবেলা আর লা ফোদ্রে অভিযানে বেরিয়ে পড়ল। ওলন্দাজ জাহাজটি সারাদিন দৃষ্টিসীমার ভেতরেই রইল, কিন্তু সন্ধ্যের দিকে উত্তর দিগন্তে ছোট্ট একটা বিন্দুর মতন দেখা যেতে লাগলো ওটাকে। ব্লাড ও লিভাসে পূবে হিসপ্যানিওলার উপকূল বরাবর স্যালটাটুডোস নামের একটি দ্বীপের উদ্দেশ্যে যাবে ঠিক করেছে। অ্যারাবেলা সারা রাত নির্ভুল নিশানায় এগোলো। ফলে সকাল হলে দেখা গেল সঙ্গের জাহাজটি নেই। রাতের আঁধারে গা ঢাকা দিয়ে যত দ্রুত সম্ভব উত্তর দিকে ধেয়ে গেল লা ফোন্দ্রে। কাহুসাক আপত্তি জানিয়েও সুবিধে করতে পারল না। বোকা কোথাকার! জাহাজ তো জাহাজই, তার আবার স্প্যানিশ আর ওলন্দাজ কিসের? লেফটেন্যান্ট অগত্যা মুখ বন্ধ রেখেছে, কিন্তু ক্যাপ্টেন একটি মেয়ের জন্য কথার খেলাপ করায় দুঃখিত হয়েছে সে। ভোর থেকেই জংভোরোর লাগোয়া হয়েছে লা ফোন্দ্রে, যা কারণে অস্বস্তি দেখা দিয়েছে ওলন্দাজ জাহাজটিতে। ম্যাডেলিনের ভাই লিভাসের জাহাজ চিনতে পেরে ক্যাপ্টেনকে সতর্ক করেছে। জংভোরো সবকটা পাল তুলে দিয়ে পালানোর জন্য মরিয়া চেষ্টা চালালো, কিন্তু লা ফোদ্রের গতিকে হার মানানো সহজ নয়। লা ফোদ্রে থেকে প্রতিপক্ষের উদ্দেশ্যে আচমকা গুলি চালিয়েছে লিভাসে, ওয়ান্টিং শট। জংভোরো সবকটা বন্দুক থেকে মুহূর্তে প্রত্যুত্তর এলো, কিন্তু পেশাদার জলদস্যুদের সঙ্গে এঁটে উঠতে পারল না। 5 মিনিটের মধ্যেই তাদের জাহাজ শত্রুর দখলে চলে গেল। লিভাসে সদল বলে জংভোরোর ডেকে এসে উঠেছে। ওলন্দাজ ক্যাপ্টেন শুকনো মুখে আগে এগোল। পেছনের ফ্যাকাশে যুবকটিকে চিনতে কষ্ট হলো না লিভাসের। গভর্নরের ছেলে। ক্যাপ্টেন লিভাসে, আপনি অন্যায় করছেন। এর শাস্তি পেতে হবে। আমার জাহাজে কি চান? প্রথমে আমার জিনিস বুঝে নিতে চাই, কিন্তু আপনি যেহেতু যুদ্ধ বেছে নিয়েছেন, সেহেতু এই জাহাজ এখন আমার। যুদ্ধে আমিই জিতেছি। ম্যাডমোজেল দি ওগেরন ওপরের ডেক থেকে প্রেমিকের দিকে মুগ্ধ দৃষ্টিতে চাইল। কি চমৎকার লাগছে লিভাসেকে, একদম নায়কের মতো। লিভাসেও প্রেমিকাকে দেখতে পেয়েছে। আনন্দে চিৎকার করে দৌড় লাগালো। ক্যাপ্টেন তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে কালক্ষেপণ করল না সে। কুড়ালের এক আঘাতে ক্যাপ্টেনের মাথা
ফাঁক করে দিল। রক্তগঙ্গা বয়ে যাচ্ছে। প্রেমিক লিভাসে ক্যাপ্টেনের শরীরের উপর দিয়ে লাফিয়ে প্রেমিকাকে জড়িয়ে ধরতে ছুটল। ম্যাডমোজেল পিছু হেঁটে গেছে। প্রেমিককে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলল, কেন কেন খুন করলে ওকে? ও আমাদের পথের কাঁটা ছিল। যে আমাদের দুজনকে আলাদা করতে চাইবে তারই ওই দশা হবে। মৃদু হেসে প্রেমিকার দিকে আবার চাইল, কিন্তু পাল্টা হাসি ফুটতে দেখল না। প্রেমিকের নিষ্ঠুরতার নিদর্শন চাক্ষুষ দেখেছে মেয়েটি এই প্রথম। হঠাৎ উপলব্ধি করল বাপ ভাইরা এই লোক সম্বন্ধে এতদিন যা যা বলেছিল সব ঠিক। ম্যাডমোজেল ঘুরে এক দৌড়ে কেবিনে ঢুকে দরজা বন্ধ করে দিল। পরদিন ভোরে স্যাল্টাটুডোসের সৈকতে অদ্ভুত একটি দৃশ্যের অবতারণা হলো। একটি খালি পিপের উপর বসে ফরাসি বোমবেটে লিভাসে, কাহুসা ও অন্যান্য জলদস্যুদের সঙ্গে জরুরি বৈঠক করছে। ম্যাডমোজেলের ভাই ইয়াং দি ওগেরন তার সামনে দাঁড়ানো। দুজন নিগ্রোর প্রহরায়। তার পরনে কোট নেই, তরোয়ালটিও কেড়ে রাখা হয়েছে, দু হাত পেছনে বাঁধা। সুদর্শন যুবকটির চেহারা এখন মরার মতন বিবর্ণ। কাছেই একটি বালির ঢিপির উপরে দাঁড়িয়ে রয়েছে তার বোন। সেও প্রহরাধীন। অসম্ভব ভয় পেয়েছে। লিভাসে দি ওগেরনের সঙ্গে খানিকক্ষণ কথা বলল। সব পরিষ্কার নিশ্চয়ই? জরুরি শর্তগুলো আবার বলে দিচ্ছি, যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়। 20,000 স্প্যানিশ কয়েন হচ্ছে তোমার মুক্তিপণ। টাকাটা জোগাড় করতে টর্টুগায় যেতে পারবে তুমি। আমি জাহাজ দেব। 1 মাসের ভেতর টাকা নিয়ে ফেরত আসতে হবে। ততদিন তোমার বোন আমার জিম্মায় থাকবে। আমি প্রত্যাখ্যান করছি। না বুঝেই? তুমি কি চাও তোমার বোনের ক্ষতি হোক? আগে নিজে বাঁচো, বোনকে বাঁচাও। যে টাকা চেয়েছি তা তোমার বাপের কাছে নস্যি, কমই চাওয়া হয়েছে, কাজেই পুরোটা আদায় করে নেব। আমোদে গলায় প্রশ্ন করেছে কে একজন। সবার মাথার উপরের দিক থেকে এসেছে কণ্ঠটি। চমকে সেদিকে চাইল লিভাসে ও তার সাঙ্গপাঙ্গরা। পেছনে বালির ঢিপিতে দাঁড়িয়ে আছে লম্বা পাতলা গড়নের এক লোক। ক্যাপ্টেন ব্লাডের মুখে তখনও হাসি লেগে রয়েছে। লিভাসে বিস্ময়ের ধ্বনি করে উঠে দাঁড়ালো। ক্যাপ্টেন ব্লাডকে এখানে দেখবে কল্পনাও করেন। ওদের দেখা হওয়ার কথা ছিল বন্দরে, সেটি এখান থেকে অনেক দূরে। ব্লাড ধীরে ধীরে ঢিবের চূড়ো থেকে নেমে সৈকতের দিকে এগিয়ে এলো। তাকে অনুসরণ করছে উলভারস্টোন এবং আরও ডজন খানেক লোক। কাছে এসে ম্যাডেলিনের সম্মানে হ্যাট খুলল ব্লাড। তারপর ফিরল লিভাসের দিকে। গুড মর্নিং মাই ক্যাপ্টেন। আপনাকে মিটিং প্লেসে না পেয়ে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছি। কিন্তু এরা কারা? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছেন, দুজন বন্দী। ও, জলে ভেসে এসেছে বুঝি? না, এরা একটা ওলন্দাজ জাহাজে ছিল। আচ্ছা, আপনি কি কোনো ওলন্দাজ জাহাজ পাকড়াও করেছেন নাকি? হ্যাঁ, এরা আমার বন্দী। ব্যাপারটা ব্যক্তিগত। দুজনই ফরাসি। ফরাসি? ব্লাডের নীল চোখ জোড়া প্রথমে লিভাসে, পরে বন্দীদের পরখ করল। দি ওগেরন আগের মতোই রিজু ভঙ্গিতে দাঁড়ানো। এ মুহূর্তে চেহারায় ভয়ের লেশমাত্র নেই। সেখানে এখন আশা। এ লোকটি হয়তো কোনো সাহায্য করতে পারবে। তার বোনের অনুভূতিও ভিন্ন নয়। সে সামনে ঝুঁকে রয়েছে, ঠোঁট ফাঁকা। ক্যাপ্টেন ব্লাড চিন্তিত ভঙ্গিতে লিভাসের উদ্দেশ্যে ভ্রুকুটি করল। মনে হচ্ছে স্বদেশীরাও আপনার কাছে নিরাপদ নয়। তাতে আপনার কি? বলেছি তো, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তাই এদের নাম কি? আমি হেনরি ডি ওগেরন, আর এ হচ্ছে আমার বোন। ডি ওগেরন? আপনার সঙ্গে আমার বন্ধু টর্টুগার গভর্নরের কোনো সম্পর্ক আছে? উনি আমার বাবা। আপনি কি পাগল হয়েছেন? প্রথমে ওলন্দাজ জাহাজে হামলা চালালেন, তারপর টর্টুগার গভর্নরের ছেলে মেয়েদেরকে পাকড়াও করলেন, অথচ একমাত্র ওই দ্বীপেই আমরা নিরাপদ। কতবার বলবো ব্যাপারটা ব্যক্তিগত? টর্টুগার গভর্নরের সঙ্গে বোঝাপড়া যা করার আমিই করব। আর 20,000 কয়েন, সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার? অবশ্যই। একমত হতে পারলাম না। আপনি এদেরকে যেসব শর্ত দিয়েছেন সবই শোনার সৌভাগ্য হয়েছে। তাছাড়া ভুলে যাবেন না, আমরা দুজন চুক্তিবদ্ধ। 20,000 কয়েন চেয়েছেন মুক্তিপণ বাবদ। সেটা আমাদের দুই জাহাজের মধ্যে ভাগ হওয়ার কথা, কিন্তু
আমার মনে হচ্ছে আপনি ব্যাপারটা চেপে যেতে চাইছেন। সেই জন্য কিন্তু শাস্তির ব্যবস্থাও কিন্তু রাখা রয়েছে চুক্তিতে। হো হো হো! আমার ব্যবহার অপছন্দ হলে চুক্তি বাতিল করতে পারেন। তাই করতে হবে, তবে আমার যখন ইচ্ছে হবে তখন বাতিল করব। তার আগে জাহাজ ছাড়ার আগে প্রতিশ্রুতি রাখতে হবে আপনাকে। মানে? এদের মুক্তিপণ ধরেছেন 20,000 কয়েন, আর এই মহিলাকে আপনি সঙ্গে রাখছেন। কোন যুক্তিতে? চুক্তি মোতাবেক এর ওপর আমাদের সবার অধিকার রয়েছে। লিভাসের চেহারায় মেঘ ঘনালো। তবে এই মহিলাকে আপনি কিনে নিতে চাইলে আমার আপত্তি নেই। কিনে নিতে? মুক্তিপণের টাকায়। সেটা ওর ভাইয়ের জন্য। টর্টুগার গভর্নর এই টাকা মেটাবে। না না, দুজনের জন্যই ওই টাকা ধরেছেন আপনি। টাকাটা এখনই দিয়ে দিন, আমাদের ক্রুদের মধ্যে ভাগাভাগি হয়ে যাক। ভালো হাসাতে পারেন দেখছি। হ্যাঁ, তা পারি। আপনি আমাকে ভুল বুঝছেন। টাকা আসুক, সমান ভাগে ভাগ হবে। কিন্তু ধরুন ডি ওগেডন টাকা দিতে অস্বীকার করলেন। মেয়েটাকে রাখতে চাইলে এখনই টাকা দেবেন। গর্ত ভেতল 20,000 কয়েন কি গাছে ধরে? অত টাকা আছে আমার সঙ্গে? তবে যার আছে সে বন্দীদেরকে কিনে নিক। কার আছে? আমার নিজেরই তো নেই। আমার আছে। পিপেটায় আবার বসে পড়ে কোটের পকেট থেকে ছোট্ট একটি চামড়ার থলে বার করল। থলের ভেতর থেকে বেরোলো গোটা 5 প্রমাণ সাইজের মুক্ত। গত শীতে মুক্তোর জাহাজ লুটে যা পেয়েছিল তার বখরা আরও প্রায় 15টার মতন রয়েছে থলেতে। কাহুসাক 2 আঙুলে ধরে গভীর মনোযোগে একটি মুক্ত পরখ করল। এটার দাম কমপক্ষে 1,000 কয়েন। আপনার ভ্যালুয়েশন মেনে নিলাম। এখানে এমন 10টা আছে, তার মানে 10,000 কয়েন। বাকি মুক্তগুলো আমাদের ক্রুদের সঙ্গে ভাগ করে নেব। ওলভাস্টোন, আমার সম্পত্তিদেরকে আরাবেলায় তুলে দাও। দাঁড়ান, মেয়েটাকে পাবেন না। আমি বেঁচে থাকতে ও আপনাদের সঙ্গে যাবে না। তবে আপনি মরলে যাবে? বলেই এক টানে খাপ থেকে তরোয়াল বের করে আনলো ব্লাড। মুহূর্তে অসি যুদ্ধ বেঁধে গেল। লড়াই ফোরাতেও দেরি হলো না। ব্লাডের দক্ষতার সঙ্গে কুলিয়ে ওঠা লিভাসের বন্য শক্তির কম্য নয়। কমিনির পরেই সাদা বালিতে শটান হলো সে। ব্লাড তাকালো কাহুসাকের দিকে। চুক্তির আর দরকার দেখছি না। কাহুসাক ঠান্ডা নির্লিপ্ত চোখে নেতার পতিত দেহের দিকে দৃষ্টি দিল। লোকটিকে ঘৃণা করে সে, প্রচণ্ড ঘৃণা। বোম্বেটেদের কাছে একটি দোষ ক্ষমার অযোগ্য। সেটি হচ্ছে অন্যদের বখরা আত্মসাৎ করা। লিভাসে সেই দোষে দোষী। আমার সঙ্গে রওনা হতে চাইলে আসতে পারেন কাহুসাক, কিন্তু এক শর্তে, ওলন্দাজ জাহাজটাকে ছেড়ে দিতে হবে, ওটার কার্গোকেও। অমত করল না কাহুসাক। হ্যাট খুলে গভর্নরের মেয়েকে সম্মান দেখালো ব্লাড। ভয় পাবেন না, আমরা এক্ষুনি টর্টুগার দিকে রওনা হয়ে যাব। মেয়েটি অবিশ্বাসের দৃষ্টিতে ব্লাডের দিকে চাইল। ওর ভাই উঠে দাঁড়িয়ে প্রশ্ন করল, মসি, ঠাট্টা করছেন না তো? কখনো নয়। আমি জলদস্যু হতে পারি, কিন্তু লিভাসের মতো নই। আমার একটা আত্মসম্মান বোধ আছে। মসিয়ে, আপনি সত্যি ভদ্রলোক, বলল ম্যাডেলিন। ব্লাডের হাত টেনে নিয়ে চুমু খেল। ক্যাপ্টেন ব্লাডের মুখে মৃদু হাসি। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি অবশ্য তা মনে করি না। বোম্বেটে হিসাবে ওর কুখ্যাতি এতদিনে নিশ্চয়ই অ্যারাবেলা বিশপের কানে পৌঁছে গেছে। জানে মেয়েটির চোখে ও ঘৃণার পাত্র, তবে মনে গোপন আশা। আজকের ঘটনার কথা অ্যারাবেলার কানে গেলে হয়তো ওর প্রতি ঘৃণা খানিকটা হলেও কমবে। টর্টুগার গভর্নর সম্ভবতই ব্লাডের প্রতি কৃতজ্ঞ হলেন। নানাভাবে তা প্রকাশও করলেন ভদ্রলোক। তার কল্যাণে ক্যাপ্টেন ব্লাডের নাম জলদস্যুদের মধ্যে আরও ছড়াল। বোম্বেটেরা তাকে রীতিমতন পূজা করতে শুরু করেছে। তারা ব্লাডের দলে যোগ দেওয়ার জন্য এক পায়ে খাড়া। ফলে টর্টুগা থেকে পরবর্তী অভিযানের সময় ওকে 5টি জাহাজ এবং 1000-এরও বেশি লোক নিয়ে রওনা হতে হলো। ওদিকে ক্যারিবিয়ান সাগরে ডন মিগুয়েল তককে তককে রয়েছে। ব্লাডের প্রতি তীব্র প্রতিশোধ স্পৃহায় জ্বলছে সে। হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে পরম কাঙ্ক্ষিত শত্রুকে। গত একটা বছর বৃথায় খোঁজাখুঁজি করেছে। বড় অদ্ভুতভাবে হঠাৎই সাক্ষাৎ হয়ে গেল দুজনের। 15ই সেপ্টেম্বর সাগরে ভাসছিল 3টে জাহাজ। প্রথম জাহাজটি অ্যারাবেলা। ঝড়ের তাণ্ডবের কারণে দলছুট হয়ে একাই ভেসে চলেছে। দ্বিতীয় জাহাজটি মিলাগ্রোসা।
স্প্যানিশ জাহাজ, আর সেটায় রয়েছে ডন মিগুয়েল। তৃতীয় তথা সবশেষে জাহাজটির নাম রয়্যাল মেরি, একটা রণতরী। প্লাইমাউথ থেকে জামাইকার পথে যাচ্ছে। লর্ড জুলিয়ান ওয়েড নামের এক ভিআইপি ওটার যাত্রী। ইংল্যান্ড থেকে বিশেষ গুরুত্বপূর্ণ মিশন দিয়ে পাঠানো হয়েছে তাঁকে। রাজা দ্বিতীয় জেমস বোমপেটেদের অত্যাচারে অতিষ্ঠ স্প্যানিশদের ক্রমাগত নালিশ শুনতে শুনতে বিরক্ত। সেক্রেটারি অফ স্টেট লর্ড স্যান্ডারল্যান্ড একজন ক্ষমতাশালী লোককে জামাইকার ডেপুটি গভর্নর হিসাবে নিয়োগ করেছেন। এই ক্ষমতাশালী লোকটি আর কেউ নয়, কর্নেল বিশপ। কর্নেল বিশপ যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। এতদিনে পিটার ব্লাডকে উপযুক্ত শাস্তি দেওয়ার সুযোগ পেয়েছে। তারই এক সময়কার পলাতক কৃতদাস এখন জ্বালিয়ে মারছে স্প্যানিশদেরকে, জলে এমনকি ডাঙাতেও। এতে করে ইংল্যান্ড ও স্পেনের মধ্যকার সম্পর্কের অবনতি হয়েছে। কর্নেল বিশপ চিঠিতে সেক্রেটারি অফ স্টেটকে জানিয়েছে এ সমস্যার সমাধানের কোনো রাস্তা দেখছে না। সোজা আঙুলে ঘি উঠবে না বুঝে লর্ড স্যান্ডারল্যান্ড আঙুল বাঁকা করার সিদ্ধান্ত নিয়েছে। সুযোগ দিলে সে হয়তো ঝঞ্ঝাটমুক্ত জীবনে আবারও ফিরে আসতে পারে। তো স্যান্ডারল্যান্ড তাঁর কাজিন লর্ড জুলিয়ান ওয়েডকে পাঠিয়েছে ব্লাডের জন্য একটি প্রস্তাব দিয়ে। ব্লাড যদি রাজার নৌবাহিনীতে নিয়মিত অফিসার হিসাবে যোগ দেয় তবে ক্ষমা করা হবে তাকে। রয়্যাল মেরি জামাইকার পূর্ববর্তী বন্দর সেন্ট নিকোলাসে ভিড়েছে। এদিকে কর্নেল বিশপের ভাতিজি কমাস আগে সেন্ট নিকোলাসে আত্মীয় স্বজনদের কাছে বেড়াতে এসেছে। এখন জামাইকায় ফিরে যাবে। রয়্যাল মেরিতে তার ফেরার ব্যবস্থা করা হলো। লর্ড জুলিয়ানের খুশি ধরে না। অ্যারাবেলাকে খুব পছন্দ হয়েছে তার। জাহাজ যখন সেন্ট নিকোলাস ছাড়ল তখন দুজনে ঘনিষ্ঠ বন্ধু। অনিবার্যভাবেই লর্ড জুলিয়ানের কথাবার্তায় ক্যাপ্টেন ব্লাডের প্রসঙ্গ এলো। আপনি কি কখনো ক্যাপ্টেন ব্লাডকে দেখেছেন? শুনেছি সে নাকি আপনার কাকার কৃতদাস ছিল। মিস বিশপ প্রথমে পাথরের মতন জমে গেল। তারপর জাহাজের রেলে হেলান দিয়ে শান্ত স্বরে বলল, অনেকবারই দেখা হয়েছে, ভালো মতো চিনি। সত্যি? লোক কেমন সে? তখন তো মনে হতো ভদ্রলোক, কপাল খারাপ। ওর সমস্ত ঘটনা জানেন? বলেছিল। মনে মনে তার সাহসের প্রশংসা করতাম, কিন্তু তারপর কি করল? এখন মনে হয় আমাকে যা বলেছে সব সত্যি নাও হতে পারে। কোনো সন্দেহ নেই যে মনমাউথের বিদ্রোহের পর ওর প্রতি অবিচার করা হয়েছিল। মনমাউথের দলে যদিও কখনোই ছিল না, কিন্তু ও প্রতিশোধ নিয়ে নিয়েছে। সেজন্যই ক্ষমা করা যায় না। ও নিজের পায়ে কুড়ুল মেরেছে। কুড়ুল মেরেছে? অত নিশ্চিত হচ্ছেন কি করে? শুনেছি সে নাকি প্রচুর টাকা কামিয়েছে, সব নাকি জমা আছে ফ্রান্সে। ওর হবু শ্বশুর ডিওগেরান নাকি এ ব্যাপারটা দেখাশোনা করছেন। হবু শ্বশুর? টর্টুগার গভর্নর ডিওগেরান? হ্যাঁ, কথাটা সেন্ট নিকোলাসে থাকতেই শুনেছি। কেন, আপনি জানেন না? কিন্তু তাহলে নিশ্চয়ই ডাকাতি ছেড়ে দিত। যদি যদি কাউকে ভালোবেসেই থাকে, পয়সাও কামিয়ে থাকে, তবে এই বিপজ্জনক জীবন থেকে কেন সরে যাচ্ছে না? তা ভাববারই বিষয়, কিন্তু আমি যতদূর জেনেছি ডিওগেরান কিন্তু টাকার আগে দৌড়য়। আর তার মেয়েটাও নাকি বেশ বেপরোয়া প্রকৃতির। সে হয়তো ব্লাডকে উস্কায়। এর আগের প্রেমিকটাও তো জলদস্যু ছিল, ব্লাডের হাতেই মরেছে। ওই বেটাকে মেরে তবেই মেয়েটার মন জিতে নিয়েছে। ওই মেয়ের জন্য খুন করেছে? হ্যাঁ, লিভাসে নামে এক জলদস্যুকে। মেয়েটার প্রেমিক ছিল সে। কার কাছে শুনেছেন? কাহুসাক নামে আরেক জলদস্যুর কাছে। সে খুনের সময় ওখানে ছিল। মেয়েটা ছিল? হ্যাঁ, সবই দেখেছে। লিভাসেকে খুন করে আসলে ব্লাড ওকে উদ্ধার করেছিল। মানুষ চিনতে কি ভুলই না করেছি। অমন মানুষকে ভুলে যাওয়াই ভালো। এ কথা বলেই অন্য প্রসঙ্গে চলে গেল। বেশ ভালোভাবেই সময় কেটে যাচ্ছিল, কিন্তু অনর্থ বাধালো বদমেজাজি ডন মিগুয়েল। আক্রমণ করে বসল রয়্যাল মেরিকে, পাল্টা গুলি চালালো রয়্যাল মেরির ক্যাপ্টেন। কিন্তু দুর্ভাগ্য তাদের, মিলাগ্রোসা জাহাজ থেকে ছোঁড়া গোলার আঘাতে রয়্যাল মেরির ডেকে রাখা গান পাউডারে আগুন ধরে গেল। মূল যুদ্ধ শুরুর আগেই উড়ে গেল জাহাজটির অর্ধেকখানি। ইংরেজ ক্যাপ্টেন মারা পড়েছে, সঙ্গে ক্রুদের অধিকাংশ। বাকিরা ঘটনার আকস্মিকতায় হতভম্ব। আর এই সুযোগে জাহাজে উঠে এলো স্প্যানিশরা।
ক্যাপ্টেনের কেবিনে লর্ড জুলিয়ান তখন অ্যারাবেলা বিশপকে প্রবোধ দেওয়ার চেষ্টা করছে। হঠাৎ দরম করে খুলে গেল দরজা। গটমট করে ঢুকে পড়ল ডন মিগুয়েল। পাই করে ঘুরে তার মুখোমুখি হলেন লর্ড। তরোয়ালে হাত চলে গেছে। বোকামি করবেন না, বোকামি করলেই মরবেন। আপনাদের জাহাজটা ডুবছে, তাই কোনো রকম বোকামি করবেন না। ডন মিগুয়েলের ঠিক পেছনে 4 জন সশস্ত্র লোক। লর্ড জুলিয়ান পরিস্থিতি বুঝে সামলে নিলেন নিজেকে। তরোয়াল রেখে হাত সরালেন, কিন্তু মৃদু হেসে হাত বাড়িয়ে দিলেন ডন। ওটা দিন। দ্বিধা করছেন লর্ড। মিস বিশপের দিকে চকিতে চাইলেন। দিয়েই দিন। শান্ত শোনালো কণ্ঠ। শ্রাগ করে তরোয়াল সমর্পণ করলেন লর্ড। আপনারা আমার জাহাজে আসুন। যেতেই হলো, কারণ জাহাজ ডুবে যাচ্ছে। লর্ড জুলিয়ান কিন্তু রেগে টং। স্প্যানিশ জাহাজে উঠেই হামলাকারীর নাম জানতে চাইল। আমি ডন মিগুয়েল ডি এসপিনোসা, স্পেনের রাজা নৌবাহিনীর অ্যাডমিরাল। ঢোক গিললেন লর্ড। স্প্যানিশ অ্যাডমিরাল বোম্বেটাদের মতন আচরণ করল। ইংল্যান্ড এখন কি ভূমিকা নেবে? আমাদের সঙ্গে বোম্বেটেগিরি করার কি দরকার ছিল? কর্নেল বিশপ বড়লোক মানুষ, আপনিও টাকার কুমির। আপনাদের মুক্তিপণের ব্যবস্থা শিগগিরই হয়ে যাবে। আপনি স্প্যানিশ নৌবাহিনীর কলঙ্ক। আপনাদের রাজা এ ব্যাপারে কি বলেন আমরা দেখব। যা করার পুরুষ মানুষের তাগিদেই করেছি। আপনাদের মতো ক্যাপ্টেন ব্লাড হ্যাগথর্পদের লেলিয়ে দিয়ে বলছি না আমরা দায় নই, আমাদের কোনো দায় দায়িত্ব নেই, বলছি না। ক্যাপ্টেন ব্লাডরা ইংল্যান্ডের অ্যাডমিরাল নয়? নয়। জানবো কিভাবে? স্পেনের অত কিছু জানার সুযোগ আছে? আপনারা ইংরেজরা মিথ্যুক নন, বুকে হাত দিয়ে বলতে পারবেন। তীব্র ক্রোধে তীক্ষ্ণ হয়েছে লর্ডের কণ্ঠ। জ্বলছে দুচোখ। তার থাবা পড়ল যেখানে, তরোয়াল ঝুলছিল সেখানে। তারপর কাঁধ ঝাঁকিয়ে অবজ্ঞার স্বরে বললেন, স্প্যানিশদের নীতি এই, ভদ্রতার ধার ধারে না। নইলে একজন নিরস্ত্র লোকের সাথে কেউ এমন যাচ্ছে তাই ব্যবহার করতে পারে। অ্যাডমিরালের মুখ রক্তবর্ণ ধারণ করল। আঘাত করার ইচ্ছায় হাত খানিকটা উঠলেও কি ভেবে নামিয়ে নিয়ে বেরিয়ে গেল। ডন মিগুয়েল তার বন্দীদের সঙ্গে ভদ্র ব্যবহারই করেছে। লর্ড জুলিয়ান ও অ্যারাবেলা বুঝতে পারছে তাদের ক্ষতির কোনো সম্ভাবনা নেই, কারণ মুক্তিপণের জন্য আটক করা হয়েছে। মিলাগ্রোসা সহযোগী জাহাজ হিডালগাকে নিয়ে প্রথমে দক্ষিণ পশ্চিম, পরে পূব দিকে রওনা দিতেই মুখোমুখি পড়ে গেল ক্যাপ্টেন ব্লাডের। এই ঘটনা ঘটল পরদিন সকালে। 1 বছর ধরে তন্ন তন্ন করে খুঁজে শেষ পর্যন্ত আকস্মিকভাবে শত্রুকে পেয়ে গেল ডন। একেই বলে ভাগ্যের ফের। এমন একটা সময় ডন মিগুয়েল ব্লাডের জাহাজের দেখা পেল যখন অ্যারাবেলা জাহাজটি সম্পূর্ণ একা। মিস বিশপ তখনই আপার ডেকে লর্ড জুলিয়ানের সঙ্গে উঠে এসেছে। বিশাল আকৃতির লাল রঙা জাহাজটি শ্বেত শুভ্র পাল তুলে রেখেছে। মূল মাস্তুল থেকে উড়ছে ইংল্যান্ডের পতাকা। মিস বিশপ এ দৃশ্য দেখে রীতিমতন রোমাঞ্চিত। ভদ্রলোক অবাক হয়ে দেখলেন মেয়েটির দু চোখে অদ্ভুত দীপ্তি। উত্তেজিত। ও কি ব্যাপারটা বুঝতে পারছে? অ্যারাবেলার পরবর্তী কথায় সমস্ত সংশয় দূর হয়ে গেল লর্ডের। এখন ঈশ্বরই একমাত্র ভরসা। ওটার ক্যাপ্টেনের মাথায় আবার ছিট আছে। স্প্যানিশদের দুটো জাহাজের সঙ্গে পারবে কি করে? ডন মিগুয়েলকে দেখো, বেটা কি খুশি এখন। নিচের ডেক থেকে বন্দীদের নিয়ে ঘাড় ফেরিয়ে চাইল ডন। হাসছে। আগুয়ান জাহাজটিকে ইশারায় দেখিয়ে ক্রুদের উদ্দেশ্যে নিজের ভাষায় কি যেন বলল। গোলন্দাজরা কামান নিয়ে তৈরি। নাবিকরাও আসন্ন যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত। ডন মিগুয়েলের সংকেতে হিডালগা কাছ ঘেঁষে এলো মিলাগ্রোসার। ইংলিশ জাহাজটির প্রশস্তি পথ দেখতে পাচ্ছে ওরা। অ্যারাবেলা এখন কামানের রেঞ্জের মধ্যে। গোলন্দাজরা কেবল মাত্র নির্দেশের অপেক্ষায়। বারবার চাইছে অ্যাডমিরালের দিকে। মাথা নাড়ল সে। ধৈর্য ধরো, আরও এগোবো, তারপরে পাখি শিকার করব। অ্যারাবেলা স্রোতের টানে স্প্যানিশ জাহাজ দুটির মাঝ বরাবর এগোচ্ছে। ঠিক সে মুহূর্তে অ্যাডমিরালকে হাত তুলতে দেখে গলল। ইংলিশ জাহাজটি সামান্য সামনে জল ছিটকে উঠল। প্রায় একই সঙ্গে দুবার স্ফুলিং ছড়ালো অ্যারাবেলার দুটি কামান। গোলার আঘাতে মিলাগ্রোসা কেঁপে উঠল। হিডালগাও চুপ করে বসে রইল না। তবে তাদের দুটো গোলাই লক্ষ্যভ্রষ্ট হল।
100 গজের দূরত্বে থাকতে অ্যারাবেলার কামানগুলো দাগা হলো আবার। মিলাগ্রোসার সামনের অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ধোঁয়া উঠছে। ওদিকে ইংলিশ জাহাজটি ক্রমেই এগোচ্ছে। জুলিয়ানের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে গেছে। মিস বিশপ ভয়ে জাহাজের রেল আঁকড়ে দাঁড়িয়ে রয়েছে। চৌকিতে ডন মিগুয়েল ও তার সাঙ্গদের দিকে তাকালো। অ্যারাবেলা এখন স্প্যানিশ জাহাজ দুটো ঠিক মাঝখানে। ডন মিগুয়েল ভেড়িবাদকের সঙ্গে কথা বলল। লোকটি সিলভার বিউগল তুলে জাহাজ দুটোকে গুলি করার নির্দেশ দেবে, কিন্তু সে ঠোঁটের কাছে বিউগল তুলতেই অ্যাডমিরাল তার হাত চেপে ধরে নিরস্ত্র করল। সে আচমকা উপলব্ধি করেছে স্প্যানিশ জাহাজ দুটো তাদের প্রতিপক্ষকে আঘাত করতে গিয়ে পরস্পরকেই আক্রমণ করে বসতে পারে। ক্যাপ্টেন ব্লাড ঠিক এটাই চাইছে। মুহূর্তেই অ্যারাবেলা দুপাশ থেকে 18টা কামান মিলাগ্রোসা আর হিডালগার উপরে গায়ের ঝাল মেটাল। মিস বিশপ বিস্ফোরণের প্রচণ্ডতায় লর্ড জুলিয়ানের উপরে ছিটকে পড়েছে। ধোঁয়ার কুণ্ডলি চারিদিকে, সবাই বিভ্রান্ত। মিলাগ্রোসা টিকে থাকতে প্রাণান্ত চেষ্টা করছে। মস্ত গর্ত তার একপাশে। হিডালগার অবস্থা আরও করুণ, দ্রুত ডুবছে। ক্রুরা নৌকা নামাতে মরিয়া হয়ে উঠেছে। ডন মিগুয়েল যতই চেঁচাক না কেন, কেউ গায়ে মাখছে না। অ্যারাবেলা মুখ ঘুরিয়ে মিলাগ্রোসার পাশে এসে পড়েছে। ঘর ঘর ঝনঝন নানা রকম ধাতব শব্দে স্প্যানিশ জাহাজটিকে কবজা করে নেওয়া হলো। তার পরপরই একদল বুনো চেহারা জলদস্যু লাফিয়ে মিলাগ্রোসার ডেকে এসে নামল। স্প্যানিশরা অসহায়, জলদস্যুদের সঙ্গে পেরে উঠল না ওরা। ডন মিগুয়েল অক্ষম রাগে উপরের ডেকে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। তার পেছনে দাঁড়িয়ে লর্ড জুলিয়ান আর মিস বিশপ এতক্ষণ মারামারি দেখছিল। ওরা দেখতে পেল স্প্যানিশ পতাকা নেমে গেছে, সেখানে এখন ইংল্যান্ডের নিশান। পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করেছে ইংরেজরা। নিরস্ত্র স্প্যানিশরা কোণঠাসা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে দাঁড়ানো। মিস বিশপ হঠাৎ সামনে ঝুঁকে তাকালো। চোখ বিস্ফারিত, গাল ফ্যাকাশে। লম্বা তামাটে মুখের এক লোক মই বেয়ে উপরে উঠে আসছে, দৃপ্ত ভঙ্গিমায়। আবার দেখা হয়ে গেল ডন মিগুয়েল। খুশি হয়েছেন নিশ্চয়ই। একটু শুধু গড়বড় হয়ে গেছে। এভাবে বোধহয় দেখা করার প্ল্যান ছিল না আপনার। ক্রুদ্ধ ডনের হাত চলে গেল তরোয়ালে, কিন্তু তার হাত বজ্র মুষ্টিতে চেপে ধরল ক্যাপ্টেন ব্লাড। ওসব চালাকি চলবে না। আপনি এখন আমার কবজায়। কি করতে চান? যা করার করে ফেলেছি। আপনার নৌকাগুলো রেডি। চাইলে দলবল শুদ্ধ চলে যেতে পারেন, কারণ জাহাজটা ডুবিয়ে দিচ্ছি আমি। স্প্যানিওয়ালা দ্বীপটা কাছেই, নিরাপদেই পৌঁছতে পারবেন। আর একটা কথা, আমি আপনার জন্য আনলাকি। আমাকে আর খুঁজবেন না। পরাজিত অ্যাডমিরাল বিনা বাক্য ব্যয়ে মই বেয়ে নিচে নেমে গেল। বিজেতা সেদিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে স্প্যানিশদের বন্দি দুজনের দিকে তাকালো। লর্ড জুলিয়ান তার সঙ্গে কথা বলতে এগিয়ে এলেন। ওই শয়তানটাকে এমনি এমনি ছেড়ে দিলেন? আপনি কে? আপনারা তো গায়ে লাগছে কেন? আমি লর্ড জুলিয়ান ওয়েড। তাই জাহাজে কি করছেন জানতে পারি? লর্ড জুলিয়ান সংক্ষেপে অসহিষ্ণু গলায় সব খুলে বললেন। ডন মিগুয়েল আপনাদের বন্দি করেছিল। মিস বিশপকেও। আপনি মিস বিশপকে চেনেন? চেনার সৌভাগ্য হয়েছিল, তবে মিস বিশপ বোধহয় আমাকে চিনতে পারেননি। অ্যারাবেলাকে তাচ্ছিল্যের দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে বলল, চোর ডাকাতদের সঙ্গে মিশি না তো, চিনব কিভাবে? ক্যাপ্টেন ব্লাড? আপনি ক্যাপ্টেন ব্লাড? হ্যাঁ স্যার। অন্যমনস্কভাবে জানালো ব্লাড। অ্যারাবেলার কথায় আঘাত পেয়েছে। নীল চোখ দুটোয় বেদনার ছাপ স্পষ্ট। আপনি মিস বিশপকে নিয়ে আমার জাহাজে আসবেন? এটা যে কোনো মুহূর্তে ডুবে যাবে। অ্যারাবেলার প্রতি ভ্রুক্ষেপ না করে ঘুরে হাঁটা ধরল। সে সন্ধ্যায় একাকী ডেকে পায়চারি করছে ব্লাড। কোথাও কোনো গোলমাল নেই। যুদ্ধের চিহ্ন ইতিমধ্যেই অপসৃত। একদল নাবিক চমৎকার শান্ত সন্ধেটিতে নিচু স্বরে গান গাইছে। ব্লাড অবশ্য কান দিচ্ছে না। আসলে কানে ঢুকছে না কিছু, বাজছে শুধু নিষ্ঠুর কথাগুলো। 3 বছর আগে জলদস্যু জীবন বেছে নেওয়ার সময় থেকেই বুঝতে পেরেছিল অ্যারাবেলা তাকে অন্তর থেকে ঘৃণা করবে, আর কোনোদিন দেখা হবে তার সাথে ভাবেনি। তবে প্রতিটি মুহূর্তেই মেয়েটিকে নিজের পাশে কল্পনা করছে। অ্যারাবেলার কথা মাথায় রেখে সে কঠোর আইন কানুন তৈরি করেছে অনুসারীদের জন্য, নিষিদ্ধ করেছে সব ধরনের নিষ্ঠুরতা। কিন্তু তাতে কি লাভটা হলো? অ্যারাবেলার দৃষ্টিতে সে তো যে একে সেই,
চোর ডাকাত, হ্যাঁ, উড়ে যাচ্ছে অন্তরটা। অ্যারাবেলা এক কথায় ওকে চোর ডাকাতের দলে ফেলে দিল। একবারও ভাবল না কি পরিমাণ অন্যায় অবিচার সইতে হয়েছে ওকে। ওর প্রতি বিন্দু মাত্র করুণা বা সহানুভূতি নেই মেয়েটির। দুই হাতে মুখ ঢেকে হতাশায় ফোঁপিয়ে উঠল ব্লাড। ওদিকে নারী অন্তর সম্বন্ধে ব্লাডের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ লর্ড জুলিয়ান, কিন্তু কটি প্রশ্নের জবাব খুঁজে চলেছে সে। মিস বিশপ ক্যাপ্টেন ব্লাডের প্রতি অতখানি নিষ্ঠুর হচ্ছে কেন? স্প্যানিশদের কবল থেকে বাঁচানোর পরও কেন কৃতজ্ঞতা প্রকাশ করছে না? কৃতদাস ব্লাডকে সেটি কতখানি চিনত? লর্ড জুলিয়ান একটি ব্যাপার লক্ষ্য করেছেন। ব্লাডের জাহাজটির নাম অ্যারাবেলা। কেন মিস বিশপের নামটি কেন বেছে নিতে হলো ব্লাডকে? দুনিয়ার আর কোনো নাম কি ছিল না? নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে। লর্ড জুলিয়ানের মনে পড়ছে মিস ডি ওগেনারের উদ্ধার কাহিনী খুশি করতে পারেনি অ্যারাবেলাকে। ঈর্ষা? লর্ডের স্বপ্নালু চোখ গভীরভাবে পর্যবেক্ষণ করছে মেয়েটিকে। লর্ড জুলিয়ান ক্যাপ্টেন ব্লাডের প্রতি রীতিমতন শ্রদ্ধা পোষণ করছেন। তাঁর ভালো লাগছে এই ভেবে লোকটিকে তিনি সৎ পথে ফিরিয়ে আনার ক্ষমতা রাখেন। ব্লাডের খোঁজ করতে করতে ডেকে চলে এলেন ভদ্রলোক। ব্লাড তখনও পায়চারি করছে। ক্যাপ্টেনের বাহুতে নিজের বাহু ঢুকিয়ে পাশাপাশি হাঁটতে শুরু করলেন লর্ড। কি হচ্ছে? আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, এভাবে দেখা হয়ে যাবে ভাবতেও পারিনি। আমি আসলে আপনাকে খুঁজতেই ইন্ডিজে এসেছি। আপনি আমার অতিথি। আমি চোর ডাকাত হলেও পৌঁছে যাইনি। সামান্য ভদ্রতাবোধ এখনো আছে। আপনারা যে অফার নিয়ে এসেছেন সেটার ব্যাপারে আমি কিচ্ছু বলবো না। আপনার কি ধারণা আমি রাজার কমিশন নেব? মরলেও না। আমাকে চোর ডাকাতদের সঙ্গে তুলনা করা হচ্ছে, সেজন্য রাজা জেমস ছাড়া আর কেউ দায়ী নন। আমি তো বিদ্রোহ করিনি, ডাক্তার হিসেবে দায়িত্ব পালন করেছি শুধু। বিচারের রেকর্ড ঘাঁটুন, দেখতে পাবেন একজন বিদ্রোহীর চিকিৎসা করেছিলাম বলে আমাকে কৃতদাস বানিয়ে দেওয়া হয়। খামোখাই মাথা গরম হয়ে যাচ্ছে। আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ লর্ড জুলিয়ান, কিন্তু আমার মনের অবস্থাটা নিশ্চয়ই বুঝতে পারছেন। লর্ড জুলিয়ান দাঁড়িয়ে থেকে লম্বা লোকটিকে জাহাজের রেলের দিকে যেতে দেখলেন। তারপর ধীর পায়ে কেবিনে ফিরে গেলেন। 3 মাস পরে ব্লাড আবারও টুরটুগায় ফিরল। ইতিমধ্যেই লর্ড জুলিয়ান ও মিস বিশপকে জামাইকা রাজধানী পোর্ট রয়্যালে নামিয়ে দিয়ে চলে এসেছে, ডেপুটি গভর্নরের নাগালে এড়িয়ে। কর্নেল বিশপ অ্যারাবেলা জাহাজটিকে পাকড়াও করতে না পেরে রেগে কাঁই। তার ভাইজিকে উদ্ধার করা হয়েছে সেজন্য কোনো কৃতজ্ঞতা বোধ নেই। শেষমেশ ঠিক করল গোটা জামাইকার নৌবহর নিয়ে ব্লাডকে খুঁজতে বেরোবে। সে জানে জলদস্যুরা টুরটুগায় খুব বেশি দিন থাকবে না, সমুদ্রে তাদের ভাসতেই হবে। আর তখনই ক্যাঁক করে ব্লাডকে চেপে ধরবে বিশপ। ডেপুটি গভর্নর হিসেবে তার যে দ্বীপে থাকা কর্তব্য বেমালুম ভুলে গেছে। বিশেষ করে তখন যে কোনো মুহূর্তে ফ্রান্স ও স্পেনের সঙ্গে ইংল্যান্ডে যুদ্ধ বাঁধার সমূহ সম্ভাবনা। চতুর্থ লুইয়ের উচ্চাকাঙ্ক্ষা সমগ্র ইউরোপে যুদ্ধের উত্তাপ ছড়িয়ে দিয়েছে। এছাড়াও কানাঘুষো চলছে ইংল্যান্ডে গৃহযুদ্ধ বাঁধবে। রাজা জেমসের অত্যাচারে জনগণ তিতি বিরক্ত। শোনা যাচ্ছে উইলিয়াম ডি অরেঞ্জকে ইংল্যান্ডে আহ্বান জানানো হয়েছে। প্রতি সপ্তাহান্তে ইংলিশ জাহাজগুলো নিত্য নতুন খবর সরবরাহ করছে। উইলিয়াম মার্চ মাসে রাজমুকুট মাথায় চড়াল। জেমস পালিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়েছে ফ্রান্সে। ব্রিটিশ জাহাজ ইম্পারেটরে ডেপুটি গভর্নর বিশপ প্রতি রাতেই মদে চুর হচ্ছে। ক্যাপ্টেন ব্লাডের আসন্ন পরাজয় কামনা করে রাতটা এভাবেই উদ্যাপন করে সে। ওদিকে ব্লাড টুরটুগায় ফিরে তার বিচ্ছিন্ন নৌবহর চারটের দেখা পেয়েছে। ইদানিং মেজাজ তিরিক্ষে হয়ে থাকে তার। মাঝে মধ্যে প্রশ্ন জাগে মনে, টুরটুগায় কেন এলো সে? বোঝে জলদস্যুর জীবন ফুরিয়ে যেতে চলেছে। তবে আর এখানে কেন? এ প্রশ্নের জবাব মেলে অন্য আরেকটি প্রশ্নে। এছাড়া অন্য কোথায় বা যাবে? শেষ পর্যন্ত অবশ্য তার এই মুড ঝেঁটিয়ে বিদায় করতেই হলো। এক সকালে টুরটুগার গভর্নর অ্যারাবেলা ডেকে এলেন। সঙ্গে মোটা মতন হাসি খুশি এক ভদ্রলোক, নাম তার দিকাসি, ফ্রেঞ্চ হিসপ্যানিওলার গভর্নর। আপনার কমান্ডোর বিরাট দল আছে আমি জানি। 800 জনের মতো হবে মাসিয়ে।
বসে থাকতে নিশ্চয়ই ভালো লাগছে না তাদের। ফ্রান্স থেকে খবর এসেছে স্পেনের সঙ্গে যুদ্ধ বেঁধে গেছে। আমরা চাই যুদ্ধটাকে নিউ ওয়ার্ল্ডে ছড়িয়ে দিতে। ব্রেস্ট থেকে ব্যারন ডি রিভারোলের কমান্ডে একটা নৌবহর আসছে। সে আমাকে চিঠিতে জানিয়েছে এখানে পৌঁছেই 1000 লোকের একটা দল পেতে চায়। সেই জন্য আপনাকে ডি রিভারোলের সঙ্গে যোগ দেওয়ার জন্য বলতে এসেছি। এবার আপনি বলুন কি করতে চান। ব্লাড ভাবনায় ডুবে গেছে। ফ্রান্সের রাজার পক্ষে সম্মানজনক পদে দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া হচ্ছে তাকে। বিষয়টি ভেবে দেখার মতো। আমার অফিসারদের সঙ্গে কথা বলে দেখি। উলভারস্টোন আর হ্যাকথর্পকে ডেকে পাঠালো। সে সঙ্গে ইয়েবারভিল নামের আর একজন ফরাসি বোম্বেটে। সে ল্যাচেসিস নামে এক সহযোগী জাহাজের ক্যাপ্টেন। শর্ত নিয়ে খানিকক্ষণ তর্কাতর্কির পর সেদিনই চুক্তি স্বাক্ষরিত হল। জানুয়ারির শেষাশেষি পেটি গোভে সমবেত হবে বোম্বেটেরা। ডি রেভারোলের সেখানে আসার কথা। পরের মাসে ক্যাপ্টেন ব্লাড তার নৌবহর সহ টুরটুকা ত্যাগ করে পেটি গোভের বন্দরে নোঙর ফেলবে। কদিন বাদেই পৌঁছালো রিভারোল। তার অধীনে রয়েছে স্বেচ্ছাসেবক আর নিগ্রো সহ প্রায় 1200 লোক। ব্লাডের 800 লোক পেয়ে 2000-এর একটি শক্তিশালী বাহিনী গঠন হয়ে গেল। মার্চের মাঝামাঝিতে কার্টাজেনার পথে রওনা হল ওরা স্প্যানিশ নৌবাহিনীকে আক্রমণ করতে। অল্পের জন্য কর্নেল বিশপের নৌবহরের সঙ্গে দেখা হলো না ওদের। ব্লাডের খোঁজে টুরটুগায় 2 দিন পর পৌঁছল বিশপ। এপ্রিলের গোড়ায় ফরাসি বাহিনী কার্টাজেনার কাছাকাছি পৌঁছল। রিভারোল আক্রমণের পন্থা নিয়ে আলোচনা করার জন্য তার জাহাজে বৈঠক ডাকল। বোকা বানিয়ে শহরটা দখল করে নিতে হবে অতর্কিতে, যাতে ধনসম্পদ সরিয়ে ফেলার সুযোগ না পায়। আজ রাতে শহরের উত্তর দিকে একটা দল পাঠাবো। প্ল্যান পরিকল্পনা বিস্তারিত জানালো সে। শ্রদ্ধার সঙ্গে তার কথাগুলো গিলল অফিসাররা। ব্লাড পাত্তাও দিল না, কারণ সে জানে পরিকল্পনায় গলদ আছে। 2 বছর আগে সেও এই রকমই প্ল্যান করেছিল, শহরটি দখলে নেওয়ার জন্য। কার্টাজেনায় গোপনে ঘুরেও গিয়েছিল। গোটা এলাকাটি খুব ভালোভাবে চেনা আছে ওর। অন্যদিকে রিভারোলের জ্ঞান শুধুমাত্র ম্যাপ পর্যবেক্ষণের মধ্যেই সীমাবদ্ধ। ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে কার্টাজেনা অদ্ভুত একটি অঞ্চল। শহরটির পূব আর উত্তরে পাহাড়, পশ্চিমমুখী শহরগুলোর সামনের দিকে 2টো বন্দর। বাইরের দিকের বন্দরটিতে ঢুকতে হলে বোকাচিকা নামের সংকীর্ণ একটি প্রণালী পেরোতে হবে। সেটি আবার একটি দুর্গের নজরবন্দি। এটি ছাড়াও আরেকটি সরু চ্যানেল রয়েছে ভেতরের বন্দরে ঢোকার জন্য। এই চ্যানেলটিও পাহারা দিচ্ছে অন্য একটি দুর্গ। শহরটির পশ্চিম ও উত্তর পশ্চিম সমুদ্রের দিকে উন্মুক্ত। দেখে মনে হয় প্রতিরক্ষার কোনো ব্যবস্থা রাখা হয়নি। আসলে সবার চোখে ধুলো দেওয়ার জন্যই অমন ব্যবস্থা। আর রিভারোলও ধোঁকা খেয়ে গেছে। আপনি নিশ্চয়ই কিভাবে আক্রমণ করবেন আলোচনা করার জন্য আমাদের ডেকেছেন। না, আলোচনার কিছু নেই। আমার সিদ্ধান্তই চূড়ান্ত। আপনি এখানে এসেছেন আমার নির্দেশ শুনতে, বুঝেছেন? বুঝেছি, কিন্তু আমার সন্দেহ হচ্ছে আপনি নিজে বুঝছেন কিনা। আপনার সিদ্ধান্তই চূড়ান্ত বললেন। যদি তাই হয় তবে আমাদের সবাইকে নিয়ে মরার ফন্দি করেছেন। উত্তর দিক থেকে এই শহরে হামলা চালানো খুব সোজা মনে হওয়াই স্বাভাবিক। এতই যদি সোজা, তবে স্প্যানিশরা দক্ষিণ দিক সামলাতে এত ব্যস্ত কেন? ওখানে দুর্গ কিসের জন্য? স্প্যানিশদের যতটা বোকা ভাবছেন ওরা আসলে তা নয়। 2 বছর আগে হালচাল বুঝতে এসেছিলাম এখানে, কজন ভারতীয় ব্যবসায়ী বন্ধুর সঙ্গে ভারতীয় সেজে। ইচ্ছে ছিল শহরটা দখলে নেবার। পরে আবিষ্কার করলাম উত্তরে প্রায় 8 মাইলের মতো এলাকায় সমুদ্রের জল একেবারে অগভীর। কোনো জাহাজের পক্ষেই কাছে এসে শহরটা উড়িয়ে দেওয়া সম্ভব নয়। ছোট ছোট নৌকা আর ক্যানুতে চেপে ডাঙায় লোক নামাতে পারি আমরা। সি লেভেলের ঠিক নিচে এক সারি পাথর পড়ে আছে। স্রোতেরও খুব টান, যে কোনো ছোট নৌকো উল্টোতে বাধ্য হয়। হোক, তবু চেষ্টা করব। আপনার তবে যা ইচ্ছে তাই করুন, আমি দলবল শুদ্ধ মরতে রাজি নই। আমি আদেশ করলে? ডি কাসি আমাদেরকে আপনার সঙ্গে যোগ দিতে বলেছেন, কারণ আমাদের যুদ্ধের অভিজ্ঞতা আছে। আমার লোকবল ছিল না বলে কার্টাজেনা আক্রমণ করিনি। আপনার অবশ্য সেই অসুবিধে নেই। হঠাৎ হামলা চালিয়ে স্প্যানিশদের গুপ্তধন কেড়ে নেব আমরা। জানা ছিল না লুটপাটই আপনাদের আসল উদ্দেশ্য। বাজে বকবেন না, কোথাকার। যান, আপনারা জাহাজে ফিরে যান। আমি একাই 100।
বিকেলে উপকূলের 1 মাইলের ভেতর জাহাজ নিয়ে এলো সে। সাঁঝ ঘনাতেই তীরের উদ্দেশ্যে 300 লোক ক্যানু আর নৌকায় চাপল। প্রথম 6টা নৌকা বিশাল ঢেউয়ের তোড়ে টুকরো টুকরো হয়ে গেল। ডুবো পাথরে বাড়ি খেয়ে সব কজন যাত্রীর ভবলীলা সাঙ্গ হল। সমুদ্রের গর্জন এবং বিপদগ্রস্তদের আর্তচিৎকার পেছনের সারির যাত্রীদের বাঁচিয়ে দিল। তারা নৌকার মুখ ফিরিয়ে প্রাণপণে দাঁড় বেয়ে পালালো। তা সত্ত্বেও জনা 50 সঙ্গীকে হারালো ওরা। তাছাড়া 6টা নৌকায় মজুদ অস্ত্রশস্ত্র গোলা বারুদেরও সলিল সমাধি হয়েছে। রিভারোল রাগে কাঁপতে কাঁপতে জাহাজে ফিরল। ক্যাপ্টেন ব্লাডের উপরে মহা খাপ্পাসে। দুর্ভাগ্যের জন্য খামুখাই ব্লাডকে দায়ী মনে করছে। কাল সকালে ধূস বেয়ে ধমকাবে বোম্বে ডেকে। ভোরে গোলাগুলির শব্দে ঘুম ভাঙল তার। নাইট ড্রেস পরে ডেকে এসে অদ্ভুত এক দৃশ্য দেখল। জলদস্যুদের 4টে জাহাজ বোকাচিকার আধ মাইল দূরত্ব থেকে অবিরাম গুলিবর্ষণ করছে দুর্গের উদ্দেশ্যে। পাল্টা গুলি চালাচ্ছে দুর্গরক্ষীরা, কিন্তু জলদস্যুরা অত্যন্ত ধূর্ত। রক্ষীরা রিলোড করছে যেই অমনি ঝাঁকে ঝাঁকে গুলি পাঠাচ্ছে নির্ভুল নিশানা। রিভারোল যুদ্ধ দেখছে আর ভেতর ভেতর ধুঁসছে। তার অনুমতি ছাড়া কোন সাহসে হামলা চালালো ব্লাড? ভিক্টোরিয়াস জাহাজের অফিসাররা তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, তার কথায় সায় দিচ্ছে। ব্লাডের প্রতি তাদের ক্ষোভ ও ঘৃণা আছে। তুমুল লড়াই চলছে। দুর্গের অবস্থা কাহিল। জলদস্যুরা যে খুব একটা পার পাচ্ছে তা নয়। 4টে জাহাজেই গোলা পড়েছে। অ্যারাবেলের মূল পাল্টি গোলার আঘাতে উড়ে গেছে। নির্বোধ রিভারোলের 2 চোখ খুশিতে চকচক করছে, কিন্তু তার মনোবাঞ্ছা পূর্ণ হল না। পরের মুহূর্তেই প্রচণ্ড বিস্ফোরণের ফলে দুর্গের অর্ধেকটায় আগুন ধরে গেল। জলদস্যুদের একটি গোলা কপাল গুনে গোলা বারুদের গুদামে গিয়ে আঘাত হেনেছে। ঘণ্টা বাদে ক্যাপ্টেন ব্লাড ভিক্টোরিয়াসের ডেকে উঠে এসে স্যালুট দিল রিভারোলকে। কপাল ভালো বলে পার পেয়ে গেছেন। এরপর থেকে আমার আদেশ ছাড়া আর আক্রমণ করতে যাবেন না। হ্যাঁ, আর কখনো এমন করব না। এক্ষুনি আবার হামলা চালানোটা জরুরি। ভেতর বন্দরের দুর্গটির দিকে ইঙ্গিত করল। শহর দখলের আগে ওটাকে অকেজো করতেই হবে। সে পরামর্শ দিল ফরাসি জাহাজগুলো বাইরের বন্দরে ঢুকিয়ে তখনই যেন আক্রমণ শুরু করে। অন্যদিকে সে 300 জলদস্যুকে নিয়ে পূব দিক দিয়ে ঢুকে পেছন থেকে দুর্গ হামলা চালাবে। মুহূর্তে রিভারোলের ব্যবহার পাল্টে গেল। মনে মনে ব্লাডের বুদ্ধির তারিফ করে তক্ষুনি প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দিল, কিন্তু ব্লাডকে মন থেকে ক্ষমা করতে পারল না। সন্ধে নাগাদ দুর্গের পতন ঘটল। কার্টাজেনা রিভারোলের কাছে আত্মসমর্পণের প্রস্তাব পাঠালো। ফরাসিরা বিপুল সম্পত্তি হাতিয়ে নিল। পরবর্তী 4 দিন অবিরাম পরিশ্রম। 100 খচ্চরের পিঠে চাপিয়ে সোনা চালান করে দেওয়া হলো ফরাসিদের জাহাজে। ক্যাপ্টেন ব্লাড ও তার দলকে পুরোপুরি অন্ধকারে রেখেছে রিভারোল। শহর দখলের পেছনে ব্লাডের প্রধান ভূমিকা থাকলেও আত্মসমর্পণের চুক্তি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার বৈঠকে ডাকা হয়নি ওকে। ব্লাড মুখ বুজে আপন মনে হজম করে নিল। ক্ষেপে উঠল জলদস্যুরা। ক্যাপ্টেনকে ন্যায্য হিস্সা বুঝে নেওয়ার জন্য রিভারোলের সঙ্গে কথা বলতে বাধ্য করল। রিভারোল শীতল অভ্যর্থনা জানালো ওকে। আপনাকে একটা কথা মনে করিয়ে দিতে এসেছি ওসিয়ে। কার্টাজেনার লুটের মালে আমাদেরও অধিকার আছে। আপনার সঙ্গে তেমন চুক্তি হয়েছে, আমরা কিন্তু এখনো একটা ফুটো পয়সাও পাইনি। আমার লোকেরা কিন্তু অসন্তুষ্ট। অসন্তুষ্টির কারণ? আপনার মিথ্যে কথা। চোরের বাচ্চাদের এত বার বেড়েছে। আমার লোকেদের কি দোষ? সবাই জানে আপনারা জাহাজ ভরে ফেলেছেন লুটের মাল দিয়ে। ওরা চাপ দিচ্ছে সমস্ত কিছু ওদের সামনে মেপে সমানভাবে ভাগ করে দিতে হবে। তুমি কি বলতে চাও? শালা চোর! আমি আর্মিদের লিডার, ছিঁচকে চোরদের নই। তুমি যেই হও না কেন, আমার কিচ্ছু যায় আসে না। সাবধান করে দিচ্ছি, ওদের অনুরোধ গায়ে না মাখলে মুশকিলে পড়বে। কার্টাজেনা থেকে বেরোতে পারবেন না। তুমি আমাকে ভয় দেখাচ্ছ। খানিক হম্বিতম্বির পর শেষ পর্যন্ত কথা দিতে বাধ্য হলো যে পরদিন সকালে সব মাল জলদস্যুদের সামনে হাজির এবং ওজন করা হবে। ব্লাড নিজের জাহাজে ফিরে কথাটা সঙ্গীদের জানাতে সোল্লাসে চেঁচিয়ে উঠল ওরা। কিন্তু পরদিন ভোরের আলো ফুটতে দেখা গেল অ্যারাবেলা ও তার 3টি সহযোগী জলদস্যু জাহাজ ছাড়া বন্দরে অন্য কোনো জাহাজ নেই।
ফরাসি জাহাজগুলো রাতের অন্ধকারে নিঃশব্দে পালিয়েছে। রিভারোল তার সঙ্গী সাথী আর লুটের মাল নিয়ে পাড়ি জমিয়েছে। ঠিক তারপর যা হলো, স্বপ্নেও তা ভাবতে পারেনি ব্লাড। হিস্প্যানিওলা রিভারোলদের গন্তব্য। ওরা জানে ফ্রান্সে পালাতে চাইলে ওখান থেকে জাহাজ রিফিট করাতে হবে রিভারোলকে। দুদিন দুরাত একটানা উত্তরমুখ চলেও ফরাসি জাহাজগুলোর দেখা পেল না ওরা। কিন্তু তৃতীয় দিন সকালে দূরাগত গুলির শব্দ কানে এলো। 10 মাইল, হয়তো 15 মাইল। বোধহয় পোর্ট রয়্যালে, পিট বলল, ডেকে ব্লাডের সঙ্গে দাঁড়ানো সে। পোর্ট রয়্যালের কামান, তার মানে কর্নেল বিশপ হয়তো আমাদের দোস্তদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছে। আমাদের এগিয়ে দেখা দরকার। গোলাগুলির শব্দ লক্ষ্য করে পরবর্তী 1 ঘন্টা ভেসে চলল ওরা। তারপর হঠাৎ করেই চারিদিক নীরব, নিথর। নজরে এলো একটি বস্তু। খানিক বাদেই বোঝা গেল বড় একটি জাহাজ। আগুন ধরে গেছে, কালো ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে উঠছে। টেলিস্কোপে চোখ লাগিয়ে জাহাজটির প্রধান মাস্তুল থেকে সেন্ট জর্জের ফ্ল্যাগ উঠতে দেখল ব্লাড। যুদ্ধজয়ীকে তন্ন তন্ন করে খুঁজছে। শেষ পর্যন্ত 3টে বিশাল জাহাজের আবছা অবয়ব দেখতে পেল 3-4 মাইল দূরে। হতভম্ব ব্লাড উপলব্ধি করল সবচেয়ে বড় জাহাজটি হচ্ছে রিভারোলের ভিক্টোরিয়াস। কিছুক্ষণ পরে রক্ষাপ্রাপ্তদের নিয়ে ভাসমান নৌকাগুলোর মুখোমুখি হলো ওদের জাহাজ। ধ্বংসস্তূপের ভেতরে তখনও অনেকে আটকে পড়ে রয়েছে। কটি নৌকা অ্যারাবেলার এক পাশে ধাক্কা খেল। বেটে নুদুস নাদুস এক ভদ্রলোক উঠে এলেন ডেকে। নিঃসন্দেহে তিনি বোম্বেটে নন। তার পেছন পেছন এলেন আরেকজন মোটা লোক, তবে ইনি লম্বা, তামাটে চেহারা, হাসি হাসি মুখ, নীল চোখজোড়া ঝিলিক দিচ্ছে। বেটে লোকটি মই বেয়ে নামতে ব্লাডের দেখা পেলেন। কোথায় এলাম রে বাবা? আপনি ইংরেজ নাকি? আমার নাম ব্লাড, ক্যাপ্টেন পিটার ব্লাড। এটা আমার জাহাজ অ্যারাবেলা। ব্লাড? জলদস্যু? একেবারে বাঘের ঘরে ঢুকে বসে আছি। আপনার নাম কি? আমি লর্ড উইলবি, ওয়েস্ট ইন্ডিজের রাজা উইলিয়ামের গভর্নর জেনারেল। আর ইনি অ্যাডমিরাল ফন ডার কুইলেন, রাজার ওয়েস্ট ইন্ডিয়ান ফ্লিটের কমান্ডার। রাজা উইলিয়াম কে তিনি? রাজা তৃতীয় উইলিয়াম রানী মেরির সঙ্গে 3 মাস ধরে ইংল্যান্ড শাসন করছেন। জেমস খচ্চরটাকে শেষ পর্যন্ত জুতো মেরে তাড়ানো হয়েছে। আপনি জানতেন না? এতদিন ছিলেন কোথায়? দুনিয়ার সঙ্গে গত 3 মাস ধরে কোনো যোগাযোগ নেই। তাই হবে। আর এই 3 মাসে দুনিয়ায় অনেক পরিবর্তন ঘটেছে। সংক্ষেপে ব্যাখ্যা করলেন তিনি। রাজা জেমস ফ্রান্সে পালিয়ে গিয়ে রাজা লুইয়ের দরবারে আশ্রয় নিয়েছে। ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডে যে যুদ্ধ চলছে তার অন্যতম প্রধান কারণ এটি। রিভারোল কোনোভাবে জানতে পেরেছিল সেটা। তা নইলে ইংলিশ জাহাজ আক্রমণ করার ধৃষ্টতা দেখাতো না। ব্লাড খবরটা শুনে উত্তেজিত হয়ে উঠল। জেমস যদি রাজা না হয়েই থাকে তবে ইংল্যান্ডে ফিরতে তার অসুবিধে কোথায়? সব আবার নতুন করে শুরু করলেই তো হলো। মনের কথা খুলে বলল উইলবিকে। দেশে ফিরতে চাইলে ফিরতে পারেন। এটা নিঃসন্দেহে বলা যায় যে 4 বছর আগের ঘটনা নিয়ে কেউ মাথা কামাবে না। কিন্তু এত তাড়া কিসের? আপনি তো ক্যাপ্টেন হিসেবে রীতিমতো বিখ্যাত। সূচকটা নিন না। যুদ্ধে রাজা উইলিয়ামের পক্ষে লড়ুন। ওয়েস্ট ইন্ডিজে আপনার অভিজ্ঞতা সরকারের অনেক কাজে আসবে। আগে আপনার একটা ব্যবস্থা করি। পোর্ট রয়্যালে ফিরতে চান নিশ্চয়ই? পোর্ট রয়্যাল? গত সন্ধ্যায় পোর্ট রয়্যালে ঢু মেরেছেন তারা, কিন্তু ডেপুটি গভর্নরকে পাননি। গোটা নৌবাহিনী নিয়ে জলদস্যুদের পিছনে লাগতে গেছে ও। এই সময় কেউ এমন কাজ করে? তুটা পাগল নাকি? ফরাসিদের আক্রমণ করার রাস্তা খুলে দিয়ে গেছে। জেমসের সরকার এমন অযোগ্য লোকেদেরই চাকরি দিয়েছে, ভাবতে পারেন? রিভারোল এ কথা জানে? রিভারোল আমাদের কয়েকজন লোককে বন্দি করে নিয়ে গেছে। ওরা বলে দেবে পোর্ট রয়্যালে কোনো পাহারা নেই। এমন সুযোগ ছাড়বে না ও। পোর্ট রয়্যালের কোনো ক্ষতি হলে ওই বিশপ গধর্বটাকে মজা বোঝানো হবে। টর্টুগায় যাওয়ার ওর কি দরকারটা ছিল? আমাকে খুঁজছে মাই লর্ড। আমার মনে হয় ওর অবর্তমানে জামাইকা রক্ষার দায়িত্ব আমারই নেওয়া উচিত। পিট, পোর্ট রয়্যালে যেতে হবে যত জলদি সম্ভব। কিন্তু ওদের সঙ্গে পারবেন কিভাবে?
রিভারওয়েলের জাহাজ কিন্তু আপনারটার চেয়ে অন্তত 3 গুণ বেশি শক্তিশালী। ওকে হারাতে না পারলেও আমাদের জাহাজগুলো ডুবিয়ে দিয়ে বন্দরের মুখটা তো বন্ধ করতে পারবো। এই ভাঁকে হয়তো বিশপও ফিরে আসবে। লাভ কি? বলছি মাই লর্ড, রিভারওয়েল ঝুঁকিটা নেবে। কার্টেজেনার সমস্ত লুটের মাল ওর জাহাজে। ও পোর্ট রয়্যালে গেছে সব শুদ্ধ। ও আমার সঙ্গে হারুক জিতুক, এটা ঠিক পোর্ট রয়্যাল থেকে লুটের সামান নিয়ে বেরোতে পারছে না। আক্রমণের পরিকল্পনা করতে তখনই বসে পড়ল ওরা। সেদিন বিকেল জলদস্যুদের জাহাজগুলো পোর্ট রয়্যালের বাইরের দিককার সংকীর্ণ জমির আড়াল নিয়ে ধীরে ধীরে বন্দরের কাছে এসে নোঙর করল। 2 ঘন্টা হলো পৌঁছেছে ওরা, শহরবাসী আর রিভারওয়েলের চোখ ফাঁকি দিয়ে। সর্বক্ষণই ওদের কানে আসছে কামানের গর্জন। ফরাসি ও পোর্ট রয়্যালের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ চলছে। দেরি করছেন কেন মাই ফ্রেন্ড? আর বেশিক্ষণ অপেক্ষা করাবো না। সবুরে কিন্তু মেওয়া বলে ফরাসি জাহাজগুলো ড্যামেজ হবেই, তাতে আমাদেরই সুবিধে। এখনই সময়, দুর্গের দিক থেকে গুলি বন্ধ। আমরা এখনই আক্রমণ করব। চেঁচিয়ে জেরেমি পিটকে প্রয়োজনীয় নির্দেশ দিল। মুহূর্তে অ্যারাবেলা আর এলিজাবেথের ক্রুদের মধ্যে প্রাণের সঞ্চার হলো। দুটোই বন্দরের দিকে এগোচ্ছে। মিনিট 15-এর মধ্যে বন্দরের প্রবেশ মুখে চলে এলো। দুর্গ এখন ভগ্নস্তূপ। বিজয়ী বাহিনী শহর দখল নিতে দ্রুত এগোচ্ছে। ব্লাড শত্রুদের জাহাজগুলো লক্ষ্য করে মৃদু হাসল। ভিক্টোরিয়াস মোটামুটি অক্ষতই রয়েছে। অন্য দুটোর বেহাল অবস্থা। দেখলেন তো, অপেক্ষার সুফল। যে যেভাবে পারো আক্রমণ করো। পেল্লাই জাহাজটিকে হঠাৎ নিজের দিকে আসতে দেখে বুক শুকিয়ে গেছে রিভারওয়েলের। সে কোনো নির্দেশ দেওয়ার ফুরসত পেল না। প্রতিপক্ষ সর্বাত্মক হামলা চালিয়েছে। গোলার আঘাতে কেঁপে উঠল ভিক্টোরিয়াস। ঝাঁকে ঝাঁকে গুলি আসছে। ফরাসিদের বিহ্বলতা কাটার আগেই দ্বিতীয় দফা আক্রমণ হল। জেরেমি, আরো ভেতরে ঢুকে পড়ো। ওদের ডেকে নামবো। হেডেন হুকগুলো ফ্রন্টের গোলন্দাজকে বলো যত বেশি পারে ফায়ার করতে। ওদের ডেকে নেমে হাতাহাতি করতে হবে। এটাই একমাত্র সুযোগ। ওদের বিরুদ্ধে কামান যুদ্ধে বেশিক্ষণ টিকতে পারবো না আমরা। অতিথিদের তড়িৎ প্ল্যান ব্যাখ্যা করল ব্লাড। ইতিমধ্যে প্রাথমিক বিস্ময় কাটিয়ে উঠে পাল্টা আঘাত হানতে আরম্ভ করল ফরাসিরা। কামানের তোপে টলমল করছে অ্যারাবেলা। মুহূর্তের জন্য ইতস্তত করে আবার এগোতে শুরু করল। সামনের অংশ চূর্ণ বিচূর্ণ, ডেক বিধ্বস্ত। জলের স্তরের সামান্য ওপরে বড় একটি গর্ত দেখা দিয়েছে। গ্র্যাপলিং হুক দিয়ে অতি কষ্টে এগিয়ে আসছে অ্যারাবেলা। ওদিকে রিলোড করে আবারও আক্রমণ শানিয়েছে রিভারওয়েল বাহিনী। কামানের গর্জন এবং আহতদের আর্তচিৎকারের মধ্যে দিয়ে ধুঁকতে ধুঁকতে কালো ধোয়ার আড়ালে আশ্রয় নিল জাহাজটি। এ মুহূর্তে শত্রুপক্ষ দেখতে পারছে না ওদের। পিঠ চেঁচিয়ে জানালো জাহাজ দ্রুত ডুবছে। ভিক্টোরিয়াস নাগালের মধ্যেই রয়েছে। তবু যেন মনে হচ্ছে বহু দূর, পৌঁছতে পারবে না। ভিক্টোরিয়াসের 7-8 গজের মধ্যে এখন ওরা। নিচের ডেক ইতিমধ্যে জলের নিচে। উল্লাসিত ফরাসিদের চেঁচামেচি আর হাসির শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। ব্লাডের লোকরা সামনে লাফিয়ে 2 জাহাজের মধ্যে ফাঁকা জায়গায় গ্র্যাপিং হুক ছুড়ে দিল। দুটো হুক ফরাসিদের ডেকে আটকেছে। অভিজ্ঞ বোম্বেটেরা সর্বশক্তি প্রয়োগ করে জাহাজ দুটিকে একত্র করবার চেষ্টা করছে। শেষ পর্যন্ত সফল হল। 2 জাহাজ বাড়ি খেল। ভিক্টোরিয়াসের সঙ্গে ভাসানো 6টা হুক নামকে বাঁচতে ভাসিয়ে রাখল অ্যারাবেলাকে। ব্লাডের নেতৃত্বে জলদস্যুরা ঝাঁপিয়ে পড়ল ফরাসিদের উপর। একটানা 8 ঘন্টা ধরে দুপক্ষে সংঘর্ষ চলল। ফরাসিরা সংখ্যাগরিষ্ঠ, ফলে তীব্র প্রতিরোধ গড়ে উঠল। কিন্তু বোম্বেটেরা জানে তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। পালানোর পথ বন্ধ। ওরাও বেপরোয়া। ভিক্টোরিয়াসকে হয় নিজেদের দখলে আনতে হবে, নয়তো মরতে হবে। প্রায় অর্ধেকের মতন সঙ্গীকে হারিয়ে শেষ অবধি জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারল ওরা। মাথায় গুলি খেয়ে প্রাণত্যাগ করেছে রিভার। যুদ্ধে বেঁচে যাওয়া গুটি কয়েক ফরাসি আত্মসমর্পণ করে প্রাণ ভিক্ষা চাইল। ব্লাডের নির্দেশে হুকগুলো খুলে দেওয়া হলো। ক্যাপ্টেনের চোখের সামনে তার প্রিয় জাহাজটি সমুদ্রের গভীরে ঠাঁই নিল। দৃশ্যটি দেখতে দেখতে ঝরঝর করে কেঁদে ফেলল ব্লাড। কদিন পরে ফঁ দ্য কুইলেনের বাদবাকি নৌবহরগুলো পোর্ট রয়্যালের বন্দরে
নোঙর করল। লর্ড উইলোবি বৃথা সময় নষ্ট না করে অন্যান্য ওয়েস্ট ইন্ডিয়ার দ্বীপগুলো ঘুরে দেখবার জন্য জাহাজ ভাসাতে ব্যস্ত হয়ে পড়লেন। ওই গাধা ডেপুটি গভর্নরটার জন্যই আমরা এতটা পিছিয়ে গেলাম। সেজন্য আর ভেবে কি হবে? যোগ্য লোক তো আপনার চোখের সামনেই রয়েছে, তাকেই দায়িত্ব বুঝিয়ে দিন না। ব্লাডের কথা বলছেন? তাছাড়া আর কার কথা বলবো? তার চেয়ে ভালো লোক আর কি পাবেন? তো একই রকম চিন্তা আপনার মাথাতেও এসেছে দেখছি। তবে ও নিঃসন্দেহে ওই বিশপের চেয়ে অনেক বেশি যোগ্য। ডেকে পাঠানো হলো ব্লাডকে। প্রস্তাব শুনে খানিকটা অবাকই হয়েছিল। স্বপ্নেও এমন প্রস্তাবের প্রত্যাশা করেনি। ও কি পারবে এমন গুরুত্বপূর্ণ একটি পদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে? তাছাড়া মিস বিশপের চিন্তাও মাথায় ঘুরপাক খাচ্ছে। এই বাড়িতেই রয়েছে মেয়েটি, যদিও এখনো পর্যন্ত দেখা হয়নি। ওর প্রতি সামান্যতম করুণাও যদি থাকে অ্যারাবেলার। হ্যাঁ, ওর উপস্থিতিকে সম্পূর্ণ উপেক্ষা করে গেছে মেয়েটি। ওরই কাকার পদে দায়িত্ব নেওয়ার প্রস্তাবে রাজি হওয়াটাই কি ঠিক হবে? লর্ড উইলোবি ও বোম্বেটে বন্ধুদের চাপাচাপিতে শেষ পর্যন্ত রাজি হতেই হলো ব্লাডকে। গ্যারিসন কমান্ডারের উপস্থিতিতে ডেপুটি গভর্নরের দায়িত্ব বুঝে নিল সে। এবার আমরা নিজেদের কাজে মন দিতে পারবো। কর্নেল বিশপের কি হবে? সে আপনি জানেন। এখন আপনি ক্ষমতায়। সে ফিরলে আমার চিঠিটা ওর হাতে দেবেন। ক্যাপ্টেন ব্লাড তখনই কাজে লেগে পড়ল। পোর্ট রয়্যালের বিপর্যস্ত প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। বিধ্বস্ত দুর্গটি পরিদর্শন করে জরুরি ভিত্তিতে মেরামতের নির্দেশ দিল। পরদিন সকালে দ্য কুইলেনের জাহাজ যখন পাল তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন গভর্নরের অফিসে বসা ব্লাডের কানে একটি সুখবর মধু ঢালল। বিশপের ফ্লিটকে নাকি আসতে দেখা যাচ্ছে। ভালো হলো, লর্ড উইলোবির সঙ্গে দেখা হবে। ও এখানে পৌঁছলেই গ্রেপ্তার করে আমার কাছে নিয়ে আসবে। চেয়ারে বসে ছাদের কড়ি কাঠ গুনছে ব্লাড। পেরোচ্ছে সময়। দরজায় টোকা পড়ল। একজন ভৃত্য ঢুকে জানতে চাইল মহামান্য ব্লাড মিস বিশপের সঙ্গে দেখা করবেন কিনা। মান্যবরের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। কাঠ হয়ে বসে ভৃত্যের দিকে কমুহূর্ত চেয়ে রইল। তারপর মাথা ঝাঁকিয়ে সায় দিল। মেয়েটি প্রবেশ করলে উঠে দাঁড়ালো ব্লাড। অ্যারাবেলার চেহারাতেও মলিনতা। এক মুহূর্ত পরস্পরকে নীরবে লক্ষ্য করল। তারপর এগিয়ে এসে মেয়েটি কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করল, আমি আমি এইমাত্র খবরটা শুনেছি, ইয়োর এক্সেলেন্সি। ভয়ের কিচ্ছু নেই মিস বিশপ। আপনার কাকার সঙ্গে আমার শত্রুতা থাকতে পারে, কিন্তু প্রতিশোধ নেব না আমি, বরঞ্চ তাকে রক্ষা করার চেষ্টাই করব। লর্ড উইলোবি অবশ্য তার উপর মহা খাপ্পা, কঠোর শাস্তি দিতে চান। তবে আমার ইচ্ছে আপনার কাকাকে বার্বাডোসে ফেরত পাঠানো। আমি আমি খুব খুশি হলাম। ঠান্ডা চোখে বাড়ানো হাতটা দেখল ব্লাড। চোর ডাকাতদের সঙ্গে হাত মেলাবেন? প্লিজ, ও কথা বলে আমাকে আর লজ্জা দেবেন না। আমি কি কোনোদিনই ক্ষমা পাবো না? ক্ষমা করতে খানিকটা কষ্ট তো হচ্ছেই। যাকে ওসব নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই। আমি যাচ্ছি ক্যাপ্টেন ব্লাড। কাকার সঙ্গে বার্বাডোসে ফিরে যাব। আর হয়তো কখনো দেখা হবে না। আমি আপনার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি, সেজন্য ক্ষমাও চেয়েছি। আমাকে আমাকে কি গুড বাইও বলবেন না? অন্তরের সমস্ত তিক্ততা মুহূর্তে ঝেড়ে ফেলল ব্লাড। মিস বিশপের হাত ধরে নরম গলায় বলল, অ্যারাবেলা, বার্বাডোস আপনাকে ফিরতেই হবে, নাকি আমার সঙ্গে ইংল্যান্ডে ফিরবেন? কাঁদছেন কেন? আমার কোনো কথায় কষ্ট পেয়েছেন? আমি আসলে এমন কথা শুনব আশা করিনি। এরপর বলাই বাহুল্য, দুজনে দীর্ঘক্ষণ ধরে প্রেমালাপ করল। ব্লাড বেমালুম ভুলে গেছে তার অফিসের দায়িত্বের কথা। ইতিমধ্যে বিশপের জাহাজ বন্দরে ভিড়েছে। সে নেমেছে জাহাজ থেকে। হতাশ ক্ষুদ্র লোকটির কপালে আরও দুঃখের বাকি ছিল। মেজর মারল্যান্ডের নেতৃত্বে এখন মিলিশিয়া তাকে গ্রেপ্তার করার জন্য অপেক্ষা করছে। তার সঙ্গে অচেনা দুজন লোক। ওকে দেখতে পেয়ে এগিয়ে এসেছে মারল্যান্ড। কর্নেল বিশপ,
আপনাকে গ্রেপ্তার করার অর্ডার আছে। কি যাতা বকছেন? গ্রেপ্তার আমাকে? কার অর্ডারে? জ্যামাইকার গভর্নরের অর্ডার আছে। গভর্নর? পাগল নাকি? গভর্নর তো আমি। অন্য একজন বলল, ছিলেন, এখন আর নন। শহরটাকে তোপের মুখে ফেলে আপনি নৌবহর নিয়ে হাওয়া খেতে গিয়েছিলেন। ব্যাপারটা আমাদের কাছে ছেলে খেলা নয়। আপনাকে ফাঁসিতে ঝোলানো হবে কিনা সেটা বিচার করবেন আপনার উত্তরসূরি। তা আপনি কে? আমি লর্ড উইলবি, রাজার ওয়েস্ট ইন্ডিয়ান কলোনিগুলোর গভর্নর জেনারেল। জানতেন নিশ্চয়ই যে আমি আসছি। কিন্তু মাই লর্ড, আমি বলতে চাইছিলাম যে স্যার, আমার অজুহাত শোনার কোনো দরকার নেই। আমি এখন রওনা দেব। হাতে সময় খুব কম। গভর্নরকে বলুন তিনি যা ব্যবস্থা নেওয়ার নেবেন। মেজর মারল্যান্ডের উদ্দেশ্যে তিনি ইঙ্গিত করলে বিশপকে গভর্নরের বাড়ির দিকে নিয়ে যাওয়া হলো। এ বাড়ি এতদিন তারই ছিল। ওকে হল ঘরে দাঁড় করিয়ে রেখে গভর্নরকে ওর কথা জানাতে গেল মারল্যান্ড। কমান্ডার যখন রুমে প্রবেশ করল তখনও মিস বিশপ আর ব্লাড প্রেমালাপে মশগুল। মারল্যান্ড কর্নেল বিশপকে ডেকে আনতে গেলে শুরুত করে পেছনের দরজা দিয়ে বাগানে সেঁধুল হলো অ্যারাবেলা। মহামান্য গভর্নর আপনাকে ডেকে পাঠিয়েছেন। কর্নেল বিশপ রুমে ঢুকে অপেক্ষা করতে লাগল। এক ভদ্রলোক ওর টেবিলে বসেছেন। তার কোকড়া কালো চুলগুলো ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। মাথাটা উঁচু হলো হঠাৎ। একজোড়া নীল চোখ সাপের মতন শীতল চোখে বন্দির দিকে চেয়ে রয়েছে। কর্নেল বিশপ একটা শব্দ করে উঠল। কি? মুখ তার হাঁ, হতভম্ব। যার জন্য টুরটুগা খুঁজে মরেছে সেই পরম শত্রু যে তার সামনেই বসা। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের গল্প পাঠে ছিলাম আমি সন্তু। অন্যান্য চরিত্রে ব্রতদীপ, শান্তনু, দেবাশিস সেনগুপ্ত, শান্তনু পাণ্ডা, শ্রাবস্তি, শান্তম, খুশি, রামস্বরূপ গাঙ্গুলি, তানিশা, অতনু, অর্পণ, শ্রীরূপ, পার্থ, সৌরভ, ইন্দ্রজিৎ বক্সি এবং সৌমিক। গল্পটির বেতারনাট্যরূপ দিয়েছে প্রতীক মণ্ডল। পোস্টার ডিজাইন সূর্য। শব্দ সংযোজন এবং আবহে দাস স্টুডিও। গল্প পরিকল্পনা এবং পরিচালনায় আমি সন্তু। তবে আজকের জন্য এটুকুই। ফিরব আরও একটি নতুন রোমাঞ্চকর গল্পের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমার চ্যানেল রাজদেবী 2.0।